তাহলে সকলকেই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আশা করি তোমরা সকলেই ভালো পুজো কাটিয়েছো। বেশি কাজ দেওয়া হয়নি পুজোর, অল্প কয়েকটা কাজই দিয়েছিলাম আমি, মাত্র দুটো মডেল সেট। সেই মডেল সেটগুলো আজকে আলোচনা করছি। যদি সময় বেঁচে যায় তাহলে পরে আমরা আমাদের ওই অবজেক্টিভ বইটাকে নিয়ে আলোচনা করব, ঠিক আছে? ওকে, তো মডেল সেট 1-এর 1-2 থেকে আলোচনা করি প্রশ্নগুলো। গরম লাগছে, ফ্যান চালাবো? চলো তাহলে এক একটা দেখবো। গ্রিন হাউস প্রভাব সৃষ্টিতে কোন গ্যাসটির অবদান সব থেকে বেশি? কি হবে? কার্বন ডাই অক্সাইড, CO2। তাহলে বি অপশন এখানে রাইট হবে আমাদের। কই বাবা, রেসপন্ড করছিস না কেন? তাহলে বি অপশন রাইট। চার্লস ও বয়েলের, এসো বসো, চার্লস ও বয়েল উভয় সূত্রের সাধারণ ধ্রুবক রাশিটি হলো গ্যাসের ভর, অবভিয়াসলি হবে। তিনটা কোনো গ্যাসের আণবিক গুরুত্ব 64 হলে, আচ্ছা আণবিক গুরুত্ব যদি 64 হয় তাহলে বাষ্প ঘনত্ব বাই 2 হয় 32, তাহলে 32 শুড বি ইওর অ্যান্সার। প্রদত্ত পদার্থগুলির মধ্যে কোনটির তাপ পরিবাহিতা সর্বাধিক? তাহলে এখানে হীরক, মাথায় রাখবি হীরে সব থেকে বেশি তাপ পরিবাহিতা এর পদার্থের। দন্ত চিকিৎসকরা কোন দর্পণ ব্যবহার করেন? অবভিয়াসলি কি হবে? অবতল। অবতল দর্পণ ব্যবহার করার পিছনে কারণটা কি? অবতল দর্পণ বিবর্ধিত বা বড় ইমেজ বা প্রতিবিম্বকে তৈরি করতে পারে। তারপর বলছে কি, বায়ু থেকে কোনো স্বচ্ছ তরলে আলোর প্রতিসরণে আপতন কোণ 60 ডিগ্রি ও প্রতিসরণ কোণ 45 ডিগ্রি হলে চ্যুতি কোণ হবে 15 ডিগ্রি, নাকি? বাদ দিয়ে দিলে হয়ে যায়। ফর্মুলা আমাদের মনে আছে, ডেল্টা ইকুয়াল টু কি হয়? I মাইনাস আর। মনে আছে ফর্মুলা? ডেল্টা শুড বি ইকুয়াল টু কত হয়? I মাইনাস আর। সো এই ফর্মুলায় মোটামুটি জানি আমরা, I থেকে আর বাদ দিলে পরে আমাদের পেয়ে যাই আমরা। সো 15 ডিগ্রি শুড বি ইওর অ্যান্সার। বিভব প্রভেদ 10 ভোল্ট, মানে ক্যাপিটাল ভি আমাকে দিয়েছে 10 ভোল্ট আর প্রবাহ মাত্রা দিয়েছে 5 অ্যাম্পিয়ার। তাহলে রোধ কত হবে? না তো ফর্মুলা মনে করো ভি ইকুয়াল টু কি হয়? IR। তাহলে আর শুড বি ইকুয়াল টু কত হবে? ভি বাই আই। তাহলে ভি এর সাথে আই ভাগ দিয়ে দাও, 10 থেকে 5 ভাগ দিয়ে দিলে কত হবে? 2। সো 2 ওহম শুড বি ইওর অ্যান্সার। নাও প্রদত্ত কোনটির রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে হ্রাস পায়? রোধাঙ্ক মানে রোধ, হ্রাস পায় অর্ধপরিবাহী পদার্থ হবে। সো অর্ধপরিবাহী পদার্থের ক্ষেত্রে উষ্ণতা বাড়লে পরে আমাদের রোধাঙ্ক হ্রাস পাবে। শূন্যস্থানে গামা রশ্মির বেগ কত? শূন্যস্থানে গামা রশ্মির বেগ আলোর বেগের সাথে সমান, সেই জন্য 3 × 10⁸ মিটার পার সেকেন্ড যেখানে অ্যান্সার হবে সেটা তোমার রাইট হবে। 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। কোন হ্যালোজেন মৌলটির আকার সবচেয়ে ছোট? অবভিয়াসলি ফ্লুরিন, যেহেতু ফ্লুরিন ওপরে আছে সব থেকে, সেজন্য ফ্লুরিনের আকার সব থেকে ছোট। কারণ কি না, তো ফ্লুরিনের মাত্র 2টি কক্ষপথ থাকে, নাকি? 2 আর কি থাকে? 5। তারপরেরটাই কি হয়? ক্লোরিন 3টি থাকে, 2,8,7 তোমরা নিশ্চয়ই জানো। নেক্সট, কোন যৌগটির ক্ষেত্রে অষ্টক সূত্র লঙ্ঘিত হয়? লিথিয়াম হাইড্রাইড আমরা অ্যান্সার নেব। লিথিয়াম হাইড্রাইডের ক্ষেত্রে অষ্টক সূত্র লঙ্ঘিত হয়। তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোড দে কোন প্রক্রিয়াটি ঘটে? বিজারণ। তোমরা নিশ্চয়ই জানো, ক্লাসে বহুবার আলোচনা করেছিলাম। ক্যাথোডে বিজারণ ঘটে আর অ্যানোডে কি হয়? জারণ। কোন গ্যাসের সংস্পর্শে নেসলার দ্রবণ তামাটে হয়ে যায়? অ্যামোনিয়া। NH3 গ্যাসের সংস্পর্শে এটা তামাটে বর্ণ ধারণ করে। আর কার্বন বিজারণ পদ্ধতি দ্বারা নিষ্কাশন করা হয়। কার্বন বিজারণ দ্বারা নিষ্কাশন করতে পারবে তুমি হচ্ছে জিঙ্ককে, ফেরাসকে, যাদের অক্সিজেনের প্রতি আসক্তি কি আছে? কম। ক্লিয়ার? অধিকাংশ জৈব যৌগের মূল উপাদান হলো অবভিয়াসলি কার্বন আর হাইড্রোজেন, কারণ আমাদের ম্যাক্সিমাম সব হাইড্রোকার্বনস আমরা খুঁজে পাই। সেজন্য মোটামুটি এই কটা 15টা কোশ্চেন করতে হার্ডলি কতক্ষণ লাগলো? 2-3 মিনিট লাগলো, নাকি? তো সহজ কোশ্চেন। এবার মাধ্যমিকে যখন আমরা এই কোশ্চেনগুলোর উত্তর লিখবো, তোমাদের কাছে দুটো রাস্তা আছে লেখার। এক, স্যার পুরোটা টুকবো দিয়ে ড্যাশ দিয়ে উত্তর লিখবো, এটা সবথেকে ভালো উপায়। নেক্সট, নাহলে শুধু উত্তর লিখতে পারো। তোমাদের বিভিন্ন স্যার বিভিন্ন রকম বলবে, যা মন যায় করতে পারো, তুমি শুধু উত্তর লিখতে পারো। মানে কি, 1-এর 1 অপশন বি CO2, তাও রাইট হবে। আবার পুরোটা টুকে, যেহেতু মাধ্যমিকে তোমার কাছে অনেক সময় আছে, গিয়ে ঘুমাবে না নিশ্চয়ই, সেই জন্য পুরোটা টুকে তুমি লিখতে পারো, যদি তোমার মনে হয় খুব একটা খারাপ না হবে। আর তোমার যদি মনে হয় যে না আমার লিখবো না, বেকার কি দরকার পেনে কালি খরচ করে, তাহলে পরে তুমি কিন্তু শুধু উত্তর লিখতে পারো। দুটোই হবে, বাট প্রিফারেন্স আমি অবভিয়াসলি পুরোটা লিখে টুকে দিব। এটাকে প্রিফারেন্স দেওয়া সবসময় বেটার হবে, ঠিক আছে? কেন বলছি বলো তো? দেখো, যিনি খাতা দেখবেন না, তিনি আমার বয়সীরও হতে পারেন, আমার থেকে অনেক বড়ও হতে পারেন, এবং এমনও হতে পারেন যে 1 বছর পর রিটায়ারমেন্টও করবেন। এবার সেই স্যারের সাইকোলজি আর আমার সাইকোলজি কিন্তু এক হবে না। তাই কোনো একটা স্যার যদি বলে যে না, যেমন ধরো একটা বিধান আছে মাধ্যমিকে যে তোমার প্রশ্নর উত্তর লিখছো সেটা শুধুমাত্র পড়ার মতো হলে পরে তোমাকে নাম্বার দিতে বাধ্য। এবার সিমিলারলি একই কেস, একই খাতা, একই উত্তর সবকিছু, কিন্তু একজনের লেখা খুব সুন্দর আর একজনের লেখা একদম অগের ঠ্যাং বগের ঠ্যাং।
আমি অবভিয়াসলি যেখানে সুন্দর সেখানে নাম্বার একটু 2 দেবো, এখানেও 2 দেবো, দুটোকে দিলাম। কিন্তু কোনো জায়গায় যেখানে নাম্বার কাটার আছে আমার, সেখানে কিন্তু যে ভালো লিখেছে না হ্যান্ড রাইটিং, সেখানে একটু হলে আমি একটু প্রিফারেন্স দিয়ে দেবো। দেখো এটা আমার সাইকোলজি। এবার আমার সাইকোলজি সাথে তোমার সাইকোলজি মিলবে না, তুমি কোর্টে যাবে, যাও কোর্টে। আমি বলবো হ্যাঁ আমার ভালো লাগেনি, আমার হ্যান্ড রাইটিং পছন্দ হয়নি, এলিজিবল, হ্যাঁ ঠিক আছে, কতদিন কেস লড়বে তুমি? তোমার আলটিমেটলি 1 নম্বর তুমি কেটে নিলাম, কেটে তো নিলাম, তুমি এবার কি করতে পারবে? আর কিচ্ছু করার নাই তোমার, ঠিক আছে? আগের বেঞ্চে বসে যাও, বেঞ্চে ঐশীর পাশে বসে যাও, ঠিক আছে? সো এই জায়গায় সেজন্য বলছি মাধ্যমিকের রিস্ক নিয়ে লাভ নাই। তো অনেকে বলে যে শুধুমাত্র লেখার যোগ্য হলেই নাম্বার পাবে। ভাই একটু হ্যান্ডরাইটিং ঠিক করো, যাতে যিনি পড়বেন তারও যেন কষ্ট না হয়, তাকেও খাতা অনেক দেখতে হয়, ঠিক আছে? তোমার মতো পশ্চিমবঙ্গে প্রায় 8 লাখ 7 লাখ স্টুডেন্টের খাতা এরকম প্রত্যেক স্যার দেখছে, তাই না? তাহলে ভাগ করলে এক একজনের খাতা পাতে নাই নাই করে 500-600 করে খাতা পড়বে, এবার 500-600 খাতা তাকে দেখতে হবে। তুমি ভাবতে পারছো? সেই জন্য বলছি একটু যদি ভালো হয় তাহলে বেটার হবে তোমাদের, ঠিক আছে? চলো 2 দাগের আসছি। এটা মডেল সেট 1 আমাদের চলছে। 2-1 কোশ্চেন বলছে বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্ত মণ্ডল বলা হয়? স্ট্র্যাটোস্ফিয়ারকে আমরা বলবো শান্ত মণ্ডল। এখানে লিখছি না, উত্তরগুলো বলছি, তোমরা একটু লিখে নিও। স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্ত মণ্ডল বলা হয়। বায়োগ্যাস উৎপাদনে কোন ব্যাকটেরিয়া দায়ী? মিথানোজেনিক ব্যাকটেরিয়া। এবার দেখো মিথানোজেনিক ব্যাকটেরিয়ার পাশে তুমি ব্যাকটেরিয়ার নাম লিখে দাও। আমার নোটসে দেখবে লেখা আছে মিথানোকক্কাস বা মিথানোব্যাক্টার। অবভিয়াসলি মিথানোজেনিক ব্যাকটেরিয়া লিখবো উত্তর, ঠিকই আছে, মিথানোজেনিক তো লিখবোই, মিথানোজেনিক লিখবো উত্তর, হ্যাঁ, কিন্তু পাশে কিন্তু আমি কি লিখবো? মিথানোকক্কাস। এটা কিন্তু লেখাটা ভালো, একটা ভালো স্টুডেন্টের এটাই বৈশিষ্ট্য যে এই ছোটখাটো ডিটেলস কেউ সে লিখবে। তাহলে মিথানোজেনিক লেখার সাথে সাথে মিথানোকক্কাসটাকেও আমি এখানে লিখে দিলাম। ক্লিয়ার হয়েছে? আই হোপ বুঝতে পারলাম। নেক্সট, মিথেন হাইড্রেটের সংকেত, এই সংকেতটাই তোমরা লিখবে। অনেক জায়গায় অনেক রকম সংকেত থাকতে পারে। 4CH4.23H2O। অনেক জায়গায় কি করে বলতো, এই 4কে 23 দিয়ে ভাগ করে দেয়, দিয়ে 7 পয়েন্ট সামথিং দিয়ে দেয়, ঠিক আছে? তো ওটা না দেওয়া, 7 পয়েন্ট নয়, 6 পয়েন্ট বা 5 পয়েন্ট সামথিং দিয়ে দেয়, 5.75 বোধহয় এরকম দিয়ে দেয়। তো না করে এইটা লিখবে, এটা বেস্ট, সব জায়গায় আছে মনে বলে। 2-3 -27°C উষ্ণতা পরম স্কেলে কত হবে? না তো স্যার পরম স্কেলে যেতে গেলে আমাকে কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে -27 যোগ করো, তাহলে 13 থেকে 7 বাদ দিলে কত হয়? 6, আর 7 থেকে 3 বাদ দিলে কত হয়? 4, 246 নাকি? 246 কেলভিন, ঠিক আছে? তাহলে -27°C অবভিয়াসলি যোগ করে দিলাম। যোগ করলে পরে আলটিমেটলি আমাকে কি করতে হচ্ছে? বিয়োগই করতে হচ্ছে। তাই অ্যান্সারটা হবে 246 কেলভিন, 246 কেলভিন। ওকে, অ্যাভোগাড্রো সংখ্যার মান কত? জীবন আসবে না মাধ্যমিকে। 6.022 × 10⁻23। এটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যার মান, 6.022 × 10⁻23। ওকে, নেক্সট, এসআই পদ্ধতিতে তাপ পরিবাহিতাঙ্কের একক কি? বহু জায়গায় এই কোশ্চেনটা পারবে, মুখস্থ করে নিও। এসআই পদ্ধতিতে তাপ পরিবাহিতাঙ্কের একক দুটো হয়, একটা হচ্ছে ওয়াট মিটার টু দি পাওয়ার -1, কে টু দি পাওয়ার -1 নাকি? আবার ওয়াট না লিখে অনেকে এরকমও লিখতে পারে, জুল সেকেন্ড টু দি পাওয়ার -1, মিটার টু দি পাওয়ার -1, কে টু দি পাওয়ার -1। দুটোই উত্তর হবে, যে কোনো একটা চয়েস করে তোমরা লিখে নিও, দুটোই পারফেক্টলি রাইট। তো ওয়াট মিটার দিয়েও লিখতে পারো, জুল সেকেন্ড দিয়েও লিখতে পারো, চয়েস তোমার, দুটোই তুমি লিখতে পারো এক্ষেত্রে। ওকে, আচ্ছা, আদর্শ পরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিতাঙ্কের মান কত হয়? অসীম হয়, ইনফিনিটি। আর অন্তরকের ক্ষেত্রে কত হবে বলো তো? 0। অন্তরকের ক্ষেত্রে কোনো তাপ পরিবাহিতা হয় না, ও তাপ পরিবহন করতেই পারে না, সেই জন্য তার তাপ পরিবাহিতাঙ্ক কত হবে? 0। ওয়্যারঅ্যাজ যদি আমি দেখি আদর্শ পরিবাহী, সে কিন্তু প্রচুর পরিমাণে তাপ পরিবহন করতে পারবে, সেজন্য আমরা একটা আদর্শ পরিবাহীর ক্ষেত্রে আমরা তাপ পরিবাহিতাঙ্ক কি লিখবো? ইনফিনিটি লিখবো। ক্লিয়ার হয়েছে? স্ট্রিট ল্যাম্পের প্রতিফলক হিসেবে কি ধরনের দর্পণ ব্যবহার করা হয় বলো তো আদিত্য? এটা কি হবে? উত্তল দর্পণ। ভেরি গুড, নিশ্চয় ক্লাসে বুঝিয়েছিলাম কি করে কাজ করে এটা। তাহলে উত্তল দর্পণ এটার অ্যান্সার হবে। অবতল পট করে লিখতে যেও না। উত্তল নিশ্চয় মনে পড়ছে, আমরা এইভাবে বলেছিলাম যে চারিদিকে আলোটা ছড়িয়ে পড়বে, মনে পড়ছে ক্লাসে? যে উত্তল দর্পণ দিলে পরে এইভাবে চারিদিকে আলোটা ছড়িয়ে পড়ে, সেই জন্য এইভাবে আমরা উত্তল দর্পণ নিয়েছিলাম। ওকে, নেক্সট, তারপর বলছে সুস্থ চোখের দৃষ্টি পাল্লা কত? দৃষ্টি পাল্লা মানে সব থেকে কম সব থেকে বেশি। তাহলে সব থেকে কম তো সে 25 সেমি, তাহলে 25 সেমি হচ্ছে ন্যূনতম দূরত্ব, হ্যাঁ না বলো? আর দূরবিন্দু কত স্যার? অসীম। সে অসীম পর্যন্ত দেখতে পায়। কি করে? চাঁদ সূর্য তারা দেখতে পাচ্ছ না? ওগুলো অসীমেই আছে ভাই। তো সিম্পল কথায় 25 সেন্টিমিটার, আর কি হবে? অসীম। তো 25 সেন্টিমিটার থেকে অসীম পর্যন্ত, এটা হচ্ছে দৃষ্টি পাল্লা। এবার এই যে 25 সেন্টিমিটার দেখছো, এটাকে বলা হয় নিকট বিন্দু। যদি কোশ্চেন নিকট বিন্দু দেয় তখন 25 সেন্টিমিটার হবে, আর দূরবিন্দু দিলে কি হবে? অসীম হবে। ক্লিয়ার হয়ে যায়? হোক। আচ্ছা, আধানের সিজিএস ও এসআই এককের মধ্যে সম্পর্ক। সিজিএস একক কি হয় স্যার? ইএসইউ। আর এসআই একক কি হয়? কুলম। এবং তোমরা সেই সম্পর্কটা জানো, 1 কুলম ইকুয়াল টু কত হয়? 3 × 10⁻9 ESU। এটা হচ্ছে তার সম্পর্ক, 1 কুলম ইকুয়াল টু 3 × 10⁻9 ESU। ক্লিয়ার হয়েছে সবার? নেক্সট, তেজস্ক্রিয় পরমাণুর কোন অংশ থেকে বিটা কণা নির্গত হয় বা বিটা রশ্মি নির্গত হয়? এটা হচ্ছে নিউক্লিয়াস। সো নিউক্লিয়াস থেকে আমার নির্গত হবে।
চলো নেক্সট 92U238 থেকে আলফা কণা নিঃসরণের ফলে যে মৌলটি উৎপন্ন হয় তার পারমাণবিক সংখ্যা কত? আমরা জানি আলফা কণা যদি বেরিয়ে যায় তাহলে পারমাণবিক সংখ্যা 2 একক কমে যায়, হ্যাঁ না বলো? নিশ্চয়ই ফর্মুলা পড়েছিলাম আমরা যে XZA যদি হয় সেখান থেকে যদি একটা আলফা কণা বেরিয়ে যায় তাহলে জেডটা কি হয়ে যায় বলতো? -2। নিশ্চয়ই মনে পড়ছে জেড ইকুয়াল টু কত হবে? -2 হয়ে যায়। তাহলে 92 থেকে যদি 2 কমিয়ে দাও তাহলে কত হবে? 90। সেজন্য ফাইনাল অ্যান্সার আমরা কত লিখবো স্যার? 90। 9 হয়নি দেখছি, তাহলে এটা হচ্ছে 90 হবে। এটা বোঝাতে পারলাম 90 কেন হলো। আচ্ছা 2 এর 9টা 1 বিওটি সমান কত জুল? 1 বিওটি সমান 3.6 ইন্টু 10⁶ জুল। এটাই মনে রাখার টেকনিক, 6 মনে রাখবি, 3.6 ইন্টু 10⁶। ঠিক আছে, 3.6 ইন্টু 10⁶ জুল, দ্যাট শুড বি ইয়োর অ্যান্সার। আই হোপ ক্লিয়ার করাতে পেরেছি সকলকে। এখানে কোনো ডাউট আছে কারোর? কোনো? এখানে বসো, 3 জন বসে আছে সামন্ত। নেক্সট চলো বাম স্তম্ভ ডান স্তম্ভ দেখবো। উপাসনা পাশাপাশি বাম স্তম্ভ ডান স্তম্ভ বলছে নোবেল গ্যাস। নোবেল গ্যাস হচ্ছে 18 নম্বর শ্রেণী নাকি? তাহলে এটা অবভিয়াসলি 1 হবে। জিঙ্ক, জিঙ্ক হচ্ছে কি? ক্যালামাইন নাকি রে? জিঙ্ক ক্যালামাইন, ক্যালামাইন হচ্ছে জিঙ্কের আকরিক। ক্ষার ধাতু কি? না তো 1 নম্বর শ্রেণী, তাহলে এটা তো পড়ে থাকলো আমার বক্সাইট 4 হবে। সো 2 3 4 1 এটা শুড বি ইয়োর অ্যান্সার। সমযোজী ত্রিবন্ধন যুক্ত একটি যৌগের নাম। দেখো খুব ভালো কোশ্চেন, দেখো যৌগ বলেছে, অনেকে পট করে নাইট্রোজেন লিখে দেবে, হবে না, যৌগ বলেছে। তাহলে এখানে দুটো উত্তর হবে, একটা হচ্ছে মৌল, তাহলে মৌল যদি বলে তাহলে আমি লিখবো নাইট্রোজেন। আর যদি আমার এখানে যৌগ চাই তাহলে অ্যাসিটিলিন বা ইথাইন নাকি? অ্যাসিটিলিন বা ইথাইন, অ্যাসিটিলিন বা ইথাইন, এইটা হবে অ্যান্সার। এবার এই সমস্ত প্রশ্নের ক্ষেত্রে এই যে আমরা অ্যাসিটিলিন এখানে নাইট্রোজেন লিখবো, সবসময় চেষ্টা করবে পাশে তার সংকেতটাকে বা যা চিহ্ন হচ্ছে সেটাকে লিখে দেওয়া, C2H2, দ্যাটস বেটার। সবসময় এটা বেটার। তোমাদেরকে সারা 3-4 মাস শুধু এগুলোই প্র্যাকটিস করানো হবে, বারবার পরীক্ষার মাধ্যমে এগুলোকে ফিল্ট্রেশন করা হবে, যে তোমরা এইগুলো যেন মিস্টেক না করো ছোটখাটো। অ্যাটলিস্ট যারা চেষ্টা করছো মাধ্যমিকে 90+ পাবে তাদের কথা বলছি আমি, ঠিক আছে? 90+, 80+, যারা এখনো ভাবছো পাবো কি না, অবভিয়াসলি পাবে। টুকটাক জিনিসগুলো মাথায় রাখো, তাহলে হবে। যা প্র্যাকটিস করাবো তাতে অবভিয়াসলি হয়ে যাবে। জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন গ্যাসটির নাম কি? অবভিয়াসলি কি হবে স্যার? অক্সিজেন, ঠিক আছে? অক্সিজেন, এটা হবে অক্সিজেন। অথবা কি বলছে, সোনার তড়িৎ লেপনের তড়িৎ বিশ্লেষণ হিসেবে কি না হয়? পটাশিয়াম অরোসায়ানাইড, তো পটাশিয়াম অরোসায়ানাইড হবে। আচ্ছা নিকেল দিলে কি হতো? নিকেল দিলে বোরিক অ্যাসিড মিশ্রিত নিকেল সালফেট, মাথায় রাখবো, বোরিক অ্যাসিড মিশ্রিত নিকেল সালফেট লাগে, ঠিক আছে? আচ্ছা তড়িৎ বিশ্লেষণে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। তো তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, এই কোশ্চেনটাতে হবে অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা একটি নাইট্রোজেন ঘটিত জৈব সার, জৈব সার মানে ইউরিয়া, ইউরিয়া জৈব পদার্থ। কারণ কি? প্রথম ভোলহার তৈরি করেছিলেন, মনে করে দেখো, অ্যামোনিয়াম সায়ানেটকে উত্তপ্ত করে প্রথম একটা জৈব পদার্থ প্রকৃতি মানে ল্যাবে তৈরি হয়েছিল, সেটা হচ্ছে ইউরিয়া। সেজন্য এই অ্যান্সারটা কিন্তু মাথায় রাখবি, ইউরিয়া। এবার শোন, যদি জৈব না বলতো অজৈব বলতো, কি লিখতিস? দেখ তোরা পড়েছিস কি বলতো? নাইট্রোলিম, মনে পড়ছে নাইট্রোলিম? সো অনেক জায়গায় তুই দেখবি এখানে অজৈব লেখা থাকবে, তখন তুই লিখবি নাইট্রোলিম, আর জৈব থাকলে কি লিখবি? ইউরিয়া। আমি একটা কোশ্চেন রেসপেক্টে আর একটা কোশ্চেন বলে দিচ্ছি এই কারণে, যাতে কোশ্চেনগুলো পরবর্তী ক্ষেত্রে আমরা যখন দেখবো আমাদের কোনো প্রবলেম না হয়। তাহলে জৈব সার হলে লিখবো ইউরিয়া, অজৈব সার হলে কি লিখবো? নাইট্রোলিম। মাথায় রাখবি নাইট্রোলিম লিখবি, ঠিক আছে? ওকে। অ্যামোনিয়ার সংস্পর্শে নেসলার, এখনই পড়লাম, তামাটে বা বাদামি বর্ণ ধারণ করে, সো এটা তো অবভিয়াসলি বাদামি বর্ণ হবে, এখনই আলোচনা করলাম এটা। ক্লিয়ার? সালফান কি? না তো 100% ওলিয়ামকে আমরা সালফান বলবো। সো 100% ওলিয়াম, 100% ওলিয়াম যেটা হবে সেটাই হবে আমার কি? সালফান। 100% ওলিয়ামকে আমরা কি বলবো? সালফান। ক্লিয়ার হয়েছে? আচ্ছা মিথেনে HCH বন্ধন কোণের মান কত? সবার মুখস্থ থাকা উচিত, 109 ডিগ্রি 28 মিনিট। সো 109 ডিগ্রি 28 মিনিট, দ্যাট শুড বি ইয়োর অ্যান্সার। 109 ডিগ্রি 28 মিনিট। রিফ্লেকশন কি খুব বেশি লাগছে? চোখে লাগছে? ডার্ক আছে মোটামুটি, ঠিক আছে? তো এটা হোয়াইট, এই জায়গাটা একটু লাগবে, কিছু করার নাই, ঠিক আছে? চোখে লাগছে না তো? ওকে। ক্যালসিয়াম কার্বাইড ও জলের বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয়? আমি ক্লাসে বুঝিয়েছিলাম জৈব রসায়ন পড়ানোর সময়, মনে করো বেলুন ফোলানোর গল্প বলেছিলাম, যে ছোটবেলায় দেখেছিলাম সিলিন্ডারে করে একটা পাথর ভরে দিত জলে, একটা গ্যাস বেলুন বেরোতো, সেটার নাম হচ্ছে কি? অ্যাসিটিলিন, C2H2। তাই মাথায় রাখবি ক্যালসিয়াম কার্বাইডের সাথে জলের বিক্রিয়া, আমার নোটসের বিক্রিয়াটা দেওয়াও আছে, দেখবি অ্যাসিটিলিন প্রক্রিয়ায়। সো C2H2 বা অ্যাসিটিলিন গ্যাস প্রস্তুত হয় ক্যালসিয়াম কার্বাইডের সাথে জলের বিক্রিয়ায়। ফর্মিক অ্যাসিডের ইউপ্যাক নাম, মনে পড়ে বলেছিলাম যে এইভাবে কোশ্চেন অনেক সময় ফ্রেম করে, যে তোমাকে তার বাড়ির নাম দিয়ে দিবে আর নাম চাইবে ইউপ্যাক নাম কি। তাহলে ফর্মিক অ্যাসিড মানে কি রে? ফর্মিক অ্যাসিড মানে হচ্ছে HCOOH, তাহলে এর ইউপ্যাক নাম কি হবে? মিথানোইক অ্যাসিড। সো দিস উইল বি ইওর অ্যান্সার, মিথানোইক অ্যাসিড। ক্লিয়ার হয়েছে?
তাহলে এই গেল কটা শর্ট কোশ্চেন আমাদের। সো মিথানোইক অ্যাসিড, একটা রিকোয়েস্ট করব যে এর পেছনে হয়তো উত্তর দেওয়া আছে, প্লিজ উত্তরগুলো দেখিস না, হ্যাঁ নিজে চেষ্টা কর, নিজে করার চেষ্টা কর, পারবি না ছেড়ে দে, ওই জায়গাটা গ্যাপ রাখ। কেন বলতো, উত্তর দেখে করে দিবি তো তোর মাথায় আর থাকবে না, কিন্তু তুই যেটা পারলি না পরে আমার কাছ থেকে জেনে নিলি সেটা বেশি মাথায় থাকবে রাদার দেন উত্তর টুকে নেওয়াটা। ঠিক আছে, ওকে ক্লিয়ার হয়েছে? পরেরটাতে আসছি তো না। নেক্সট 3-এর 1-এর কোশ্চেনটা খুব সোজা ছিল, ওজোন স্তর ধ্বংসের কারণ। তো ওটা করানো আর তুই লিখিও নি, আমি দেও নি, ঠিক আছে, একটা ছোট কোশ্চেন ছিল বলে ওটা আর বাদ দেনি। ওজোন স্তর ধ্বংসের কারণের ক্ষেত্রে তোমরা দুটো কেসই দিবে, সিএফসির কেসটাও দেবে আর কিসে দেবে, নাইট্রিক অক্সাইডের কেসটাও দিবে, দুটোই দিবে। যদি যদি স্পেসিফাই করে দেয় সিএফসি তাহলে সিএফসি দেবো, আনলেস আমরা কিন্তু সিএফসি প্লাস এনও দুটোই দেবো, কিন্তু হ্যাঁ শুধুমাত্র একটা দেবো না। ক্লিয়ার হয়েছে? মাথায় রাখবে। যদি বলে দেয় নাইট্রোজেন ঘটিত যৌগের গুরুত্ব লেখো, তখন তুমি শুধুমাত্র নাইট্রোজেনকে ইউজ করবে, আনলেস দুটো বিক্রিয়া কিন্তু মাধ্যমিকে দিতে হবে। ক্লিয়ার হয়েছে? চলো অঙ্কটা দেখবো। বলছে ঘরের তাপমাত্রায় 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 1 লিটার, তার মানে পি আর ভি দিয়েছে, তাপমাত্রা অপরিবর্তিত, তাহলে বয়েলের সূত্র কাজে লাগবে আমার এখানে। তাহলে বয়েলের সূত্রকে আমরা এখানে র্যান্ডমলি ইউজ করব। আমাকে কি দিয়েছে স্যার? P1 দিয়েছে। P1 কত দিয়েছে? 76 সেমি দিয়েছে P1। আর V1 কত দিয়েছে স্যার? V1 দিয়েছে আমাকে 1 লিটার। V1 দিয়েছে 1 লিটার। আর কি বলছে? তাপমাত্রা অপরিবর্তিত। ভালো করে দেখো, তাপমাত্রা যখনই অপরিবর্তিত থাকবে মানে কি হবে? বয়েলের সূত্র। কি হবে? বয়েলের সূত্র, তাই না? বয়েলের তাপমাত্রা অপরিবর্তিত থাকে। এবার তোমাকে বলেছে 19 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপে, 19 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপে মানে এটা হচ্ছে P2 আমাকে দিয়েছে নাকি? P2 কত দিয়েছে? 19 সেন্টিমিটার। তাহলে পরে বলছে গ্যাসের আয়তন কত? V2। ফর্মুলা নিশ্চয়ই মনে আছে, P1 V1 সমান P2 V2। অবভিয়াসলি কত হবে? 4 লিটার নাকি অ্যান্সার? দেখে নাও তো একবার, কত আসবে? 4 লিটার এসছে নাকি? 4 19 76 তো। সো 4 লিটার শুড বি योर অ্যান্সার। 4 লিটার শুড বি योर অ্যান্সার। ঠিক আছে, সামনে ওইদিকে বসে রাখুন এক বেঞ্চে। ক্লিয়ার হয়েছে? 3-এর 2-এর অঙ্কটা বোঝাতে পারলাম? একটু সরে যেত, কেউ একটু বসে দিতে। ক্লিয়ার হয়েছে এটা? নেক্সটটা দেখি। অথবা অথবা বলছে 4 ATM চাপে 300 কে উষ্ণতায় 8 গ্রাম H2 গ্যাসের আয়তন কত হবে? তার মানে আমাকে কি কি দিয়েছে এক্ষেত্রে? আমাকে দিয়ে রেখেছে, দেখো আমাকে দিয়েছে পি। পি কত দিয়েছে? না তো স্যার 4 ATM, এটা হচ্ছে পি দিয়েছে 4 ATM। আর কি দিয়েছে? টেম্পারেচার টি কত দিয়েছে? 300 কেলভিন, এটা হচ্ছে টি দিয়েছে, ক্যাপিটাল টি 300 কেলভিন। আর কি দিয়েছে? ডাব্লু। ডাব্লু মানে 8 গ্রাম হাইড্রোজেন গ্যাস। আর যেহেতু হাইড্রোজেন গ্যাস তোমাকে দিয়েছে, তাই হাইড্রোজেনের আণবিক ভর কত হয় স্যার? 2 গ্রাম পার কত হয়? মোল। অনেকে এককটা লেখো না, শুধুমাত্র 2 গ্রাম লিখে দাও, এটা হবে না, এককটা মাথায় রাখবে, গ্রাম পার মোল হবে কিন্তু। হ্যাঁ, আর কি তুমি ক্যাপিটাল আর এর ভ্যালু জানো? ক্যাপিটাল আর কত হয়? না তো 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল -1 কে -1, এটা তার একক। ঠিক আছে, তো বেসিক্যালি এটা আমাকে দেওয়া আছে, এখান থেকে আমাকে জানতে চাইছে ভি কত। তাহলে একটাই ফর্মুলা হবে, পিভি ইকুয়াল টু কত হয়? W/mRT। তাহলে পিভি শুড বি ইকুয়াল টু WRT/m। এইখান থেকে পুরো ক্যালকুলেশন করে আমাকে ভিটা বার করতে হবে। কেউ বার করেছো অ্যান্সার? কত এসছে? হ্যাঁ, তাহলে ক্যালকুলেট করে দেখবে 24.6 লিটার হবে। আমি আর ক্যালকুলেশন করলাম না, বুঝাতে পেরেছি অঙ্কটা কি আমি কি দিয়েছে না দিয়েছে, কি করতে হবে না করতে হবে, অঙ্কটা কি ক্লিয়ার হয়েছে? তো এইভাবে দেখো 4 অ্যাটমসফিয়ার, এই পিটি এগুলো সব দিয়ে রেখেছে, আমাকে ফর্মুলা বলে দিলাম, ফর্মুলায় অঙ্কটা বসাও, দিয়ে তোমার ফাইনাল ভি বেরিয়ে যাবে 24.6 লিটার। ক্লিয়ার হয়েছে? বুঝতে পারলাম ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে সবার? বুঝতে পেরেছি? ক্লিয়ার হয়েছে? ওকে নেক্সট। উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয় কেন? নিশ্চয়ই এটা তোমরা জানো। উত্তল লেন্সের অভিসারী ক্রিয়া মনে পড়ছে? উত্তল লেন্সের অভিসারী ক্রিয়া, উত্তল লেন্সকে কি করেছিলাম আমরা? ছোট ছোট টুকরোয় ভেঙেছিলাম, মনে পড়ছে? এবং টুকরোয় ভাঙলে পরে আমরা সেই টুকরোগুলোকে একটা প্রিজম মতো দেখেছিলাম, মনে পড়ছে না? মনে পড়ছে না? দেখো, একটা উত্তল লেন্সকে যদি ভাঙো, তাহলে একটা উত্তল লেন্সকে ভাঙলে পরে তোমরা সেটাকে একটা প্রিজম মতো দেখতে পারো। এটা একটা প্রিজম নাকি? এরকম মনে করে, এটা একটা সেগমেন্ট, এটা একটা সেগমেন্ট, এরকম সেগমেন্টে ভেঙেছিলাম। তাহলে এটা একটা ছোট্ট প্রিজম আকারে কাজ করলে পরে এখানে যদি কোনো আলোক রশ্মি এসে পড়ে সেটা বেঁকে যাবে। সিমিলারলি এইটা একটা প্রিজম নয়, কিন্তু পুরোটাকে তো আমি প্রিজম ভাবতে পারি, তাহলে এখানে যদি কোনো আলো আসে সেটাও বেঁকে যাবে। এরকম ভাবে নিচেরটাও দেখো একটা প্রিজম, তাহলে এখান থেকে কোনো আলো গেলে সেটা বেঁকে যাবে। এরকম ভাবে এটা একটা প্রিজম, তাহলে এখান থেকে কোনো আলো গেলে সেটাও বেঁকে যাবে। তাহলে এরকম ভাবে একটা উত্তল লেন্সকে যদি টুকরো টুকরো করা হয়, তাহলে সেগুলো এক একটা কিসের মতো কাজ করে? প্রিজমের মতো। এগুলো এক একটা ছোট ছোট প্রিজমের মতো কাজ করছে, প্রিজম।
যেহেতু এগুলো প্রিজমের মতো কাজ করে এবং প্রিজমের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তারা কি করে, আলোক রশ্মিকে সবসময় ভূমির দিকে বাঁকিয়ে দেয়। সেই জন্য উত্তল লেন্স এখানে কি রূপে কাজ করছে, অভিসারী লেন্স রূপে। কেন, রশ্মিগুলো যখন একত্রিত হয়, কোনো এক জায়গায় মিলিত হয়, তখন সেই রশ্মিগুলোকে আমরা কি বলি, অভিসারী রশ্মি। ক্লিয়ার হয়েছে? তাহলে উত্তল লেন্সকে এই কারণে আমরা অভিসারী লেন্স বলবো। ক্লিয়ার হয়েছে? বুঝতে পারলাম জিনিসটা। নেক্সট দেখবো, বলছে বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক 1.5 বলতে কি বোঝো? তাহলে বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক 1.5 মানে কি? এটা দুটো ব্যাখ্যা হতে পারে। দেখো যদি একটু মনে করতে পারো তোমরা, তা তো আমরা প্রতিসরাঙ্কের ফর্মুলা মিউ সমান জানি কি না, তো স্যার সাইন আই বাই সাইন আর, এটা একটা ফর্মুলা তো হয়। কিন্তু আরেকটা আমরা জানি মিউ সমান কত হয় বলতো, সি বাই ভি। তার মানে আমরা বলতে পারি যে, দেখো এখানে ভালো করে দেখো, যে মিউ মানে 1.5, তার মানে হচ্ছে কি, যে শূন্য মাধ্যমে আলোর বেগ এবং কাঁচ মাধ্যমে আলোর বেগের যে অনুপাত, সেই অনুপাতটা কত হবে, 1.5। এই আমরা বলতে পারি। তার মানে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে কোনো একটা আলোক রশ্মি কাঁচে প্রবেশ করলে কোন বেগে যাবে সেটা এখান থেকে বার করা যায়। তো সেক্ষেত্রে আমরা অনুপাত দিয়ে বিবেচনা করতে পারি, বা আমরা এটা দিয়ে বিবেচনা করতে পারি কি, আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের যে সাইন তার অনুপাত হবে, সেই অনুপাতটা বায়ু থেকে কাঁচে প্রবেশ করার সময় কত হবে, 1.5। ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? তাহলে আমরা এই দুটো ভাবে ব্যাখ্যা করতে পারি। আমি রিকোয়েস্ট করবো দুটোই তোমরা লিখবে উত্তর, এটা দিয়েও লিখবে এটা দিয়েও লিখবে, যেহেতু 2 মার্কস আছে। তাহলে এটা দিয়ে একটা অ্যান্সার লেখা যায়, এটা দিয়ে অ্যান্সার লেখা যায়, দুটোকেই লিখে দাও। 2 লাইন লাগবে, বেশি সময় আই হোপ লাগবে না। ক্লিয়ার হয়েছে? আই হোপ আলোচনাটা বোঝাতে পারলাম আমি। নেক্সট যাচ্ছি। তারপর বলছে কি, ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম বলার আর দরকার পড়বে না, না পারলে ভাবো মাধ্যমিক দেবে কিন্তু তোমরা, ঠিক আছে? তো ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম নিশ্চয়ই তোমরা জানো। আর ইথিলিন অণুর ইলেকট্রন ডট গঠন দেখাও। ইথিলিন অণুর ইলেকট্রন ডট, ইথিলিন মানে কি স্যার? ইথিলিন মানে হচ্ছে C2H4, যেটাকে আমরা ইথিন বলি। তাহলে ইথিলিন অণুটাকে যদি C2H4 দেখো তোমরা, তাহলে কার্বনের ক্ষেত্রে এই দুটো কার্বন আছে আর হাইড্রোজেন আছে 4টে। তাহলে প্রথম কাজ হবে 4টে হাইড্রোজেন দাও, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এরকম 4টে হাইড্রোজেন দিলাম। এটাই নিয়ম শিখিয়েছিলাম এরকম ভাবে। এবার প্রত্যেকটা হাইড্রোজেনের একটা করে নিজস্ব ইলেকট্রন আছে, তাহলে প্রত্যেকটা হাইড্রোজেনের একটা করে ইলেকট্রন আঁকো। তাহলে এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন প্রত্যেকটা হাইড্রোজেনের। আর হাইড্রোজেন যখন ইলেকট্রন দেবে তখন শুধুমাত্র হাইড্রোজেনই দিবে না, সেক্ষেত্রে কার্বনও দেবে। তাহলে কার্বনও নিজের ইলেকট্রন দিল, তাহলে এটা কার্বনের ইলেকট্রন, কার্বনের ইলেকট্রন, কার্বনের ইলেকট্রন, কার্বনের ইলেকট্রন, এরকম করে প্রত্যেকটাই জায়গায় দুটো করে ইলেকট্রন দিল। এবার বন্ডটা কেমন হলো, বন্ডটা তুমি এইভাবেও দেখাতে পারো বা গোল করে দেখাতে পারো, চয়েস তোমার, দুরকম ভাবে দেখাতে পারো। তো আমি এরকম ভাবে বন্ডটা দেখিয়ে দিচ্ছি। এরকম ভাবে কার্বন হাইড্রোজেনের বন্ডগুলো তৈরি হলো। কিন্তু কার্বন কটা ইলেকট্রন ডোনেট করলো, দুটো। কিন্তু কার্বনের পড়ে আছে কটা ইলেকট্রন, আরো দুটো। তাহলে এই কার্বনের দুটো পড়ে আছে ইলেকট্রন, এই কার্বনের কটা পড়ে আছে, দুটো। তারাও এরকম ভাবে বন্ড তৈরি করলো। আলটিমেটলি এইভাবে ইথিলিন স্ট্রাকচার তৈরি হয়ে গেল। তাহলে কার্বনের সাথে কার্বন আমরা এখানে কত বন্ড পেলাম, ডাবল বন্ড পেলাম। আর একটা করে বন্ড পেলাম আমরা হাইড্রোজেনের। এটা আমরা জৈব রসায়নেও পড়িয়েছিলাম এবং রাসায়নিক বন্ধনেও পড়িয়েছিলাম। এটা হচ্ছে আমাদের ইথিলিনের স্ট্রাকচার। আই হোপ ইথিলিনের স্ট্রাকচারটা আমরা এখানে বুঝতে পারলাম। ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? এটা কি লাস্ট কোশ্চেন ছিল আগের দিনে, আগের পেজের ইথিলিন লাস্টটা। নেক্সট কি বলছে দেখি। বলছে যে প্রদত্ত পরমাণুগুলির ইলেকট্রন, কোনগুলি ইলেকট্রন গ্রহণ করে এবং কোনগুলি ইলেকট্রন বর্জন করে। তাহলে যারা ইলেকট্রন বর্জন করবে তারা কে হবে বলতো, তারা হবে ক্ষার ধাতু, মানে বাঁ দিকে থাকবে পর্যায় সারণী। এটা যদি পর্যায় সারণী ভাবো, পর্যায় সারণী কোন দিকে থাকবে, তারা বাঁ দিকে। আর যারা ইলেকট্রন গ্রহণ করবে তারা কোন দিকে থাকবে, ডান দিকে। এটা তো নিয়ম, বাঁ দিক থেকে ডান দিকে গেলে ইলেকট্রনের প্রতি আকর্ষণ বল কি হয় বলতো, বেড়ে যায়, তাই না? এটা হচ্ছে লজিক। তাহলে বেসিক্যালি আমরা যদি দেখতে চাই এক্ষেত্রে, তাহলে দেখবো কি, যে ম্যাগনেসিয়াম সহজে ইলেকট্রন বর্জন করবে নাকি, ম্যাগনেসিয়াম ইলেকট্রন বর্জন করবে। তাহলে ম্যাগনেসিয়াম এখানে ইলেকট্রন বর্জন করবে, কিন্তু ফ্লুরিন কি করবে, ইলেকট্রন গ্রহণ করবে, ডান দিকে আছে। ক্যালসিয়াম ইলেকট্রন কি করবে, বর্জন করবে। আর সালফার ইলেকট্রন কি করবে, গ্রহণ করবে। তাহলে এখানে কি করবে, বর্জন গ্রহণ, বর্জন গ্রহণ এইভাবে দেওয়া আছে। তাহলে ম্যাগনেসিয়াম বর্জন করবে, এইভাবে আমরা পরপর বলতে পারলাম। ক্লিয়ার হলো কনসেপ্টটা, বুঝতে পারলাম জিনিসটা? নেক্সট, আয়নীয় সমযোজের দুটি পার্থক্য নিশ্চয়ই পারবে। আয়নীয় সমযোজের পার্থক্য আমার নোটসেও দেওয়া আছে, বইয়েও দেওয়া আছে, সব জায়গাতেই দেওয়া আছে, যে কোনো জায়গা থেকে তুমি এটা লিখতে পারো। নাইট্রোলিম কি 3.7, তাহলে এই নাইট্রোলিমটা কোথায় আছে, নাইট্রোজেনের সাথে কার বিক্রিয়া, ক্যালসিয়াম কার্বাইডের বিক্রিয়া, মনে করো। তাহলে 1100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে যদি নাইট্রোজেন গ্যাসকে চালনা করা হয়, তাহলে তৈরি হয় ক্যালসিয়াম সায়ানামাইড, আর কি তৈরি হয়, কার্বন নাকি। বিক্রিয়াটা আমাদের এরকম ছিল, CaC2 প্লাস কি ছিল, N2
অ্যারো দিয়েছিলাম, এখানে কত লিখেছিলাম আমরা 1100 ডিগ্রি সেলসিয়াস, মনে পড়ছে নিশ্চয়ই। এবং তৈরি হয়েছিল আমার CaNCN, আর কি তৈরি হয়েছিল সি। তাহলে ক্যালসিয়াম সায়ানামাইড, এটার নাম কি ক্যালসিয়াম সায়ানামাইড। তাহলে ক্যালসিয়াম সায়ানামাইড আর কার্বন তৈরি হয়েছিল। এই মিক্সচারটাকেই কি বলছি আমরা নাইট্রোলিম। এবং এটা কি রকম বর্ণের দেখতে? ধূসর বর্ণের। এটা কি বর্ণের দেখতে? ধূসর বর্ণের। তো এটাকে বলছি আমরা নাইট্রোলিম। আর এর ব্যবহার কি? এক্স্যাক্টলি এই কোশ্চেনটাই তোমাদের দিয়েছিলাম, মনে করে দেখো নাইট্রোলিম কি, এর ব্যবহার লেখো। তাহলে ব্যবহার জমিতে সার হিসেবে ব্যবহৃত হয়, ফার্টিলাইজার বা জমিতে সার হিসেবে এটা ব্যবহৃত হয়। ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? বলবে আমাকে, আমি কি বোঝাতে পারলাম জিনিসটা? আচ্ছা, কপার সালফেটের দ্রবণে লোহার ছুরি ডোবালে পরে ওই ছুরির গায়ে লাল রঙের আস্তরণ পড়ে কেন? বিক্রিয়া দেখো। তাহলে কপার সালফেট দেখো CuSO4, কপার সালফেট, তার সঙ্গে যদি তুমি লোহার পেরেক, লোহার পেরেক মানে কি থাকে তার মধ্যে স্যার? Fe থাকে। তাহলে লোহার পেরেক Feর বিক্রিয়া করাও, তাহলে দেখো ধাতুর সক্রিয়তা শ্রেণীতে ফেরাস কি আছে? ওপরে আছে, আর কপার কিসে আছে? নিচে। নিচে ধাতু সক্রিয়তা শ্রেণী যেদিন বুঝিয়েছিলাম তখন বলেছিলাম কপার কি আছে? নিচে, ও ফেরাস ওপরে। তো যখনই ওপরে কোনো ধাতু কোনো একটা ধাতব লবণ পাবে, ও কি করবে বলতো? এখানে এসে এই কপারকে তাড়িয়ে দিবে, দিয়ে এই ফেরাসটা এখানে ঢুকে যাবে। তাহলে বেসিক্যালি এখানে কি হবে? FeSO4 প্লাস কি তৈরি হবে? Cu। এই Cuর রং কি রে? হালকা বাদামি, কিন্তু একটু বাদামি গাঢ় হয়ে গেলে কিরকম লাগবে? লাল দেখতে লাগবে, সেই জন্য এই লাল রংটা পড়ে যায়। ক্লিয়ার হলো? তাহলে এক্ষেত্রে কি হচ্ছে? CuSO4 দ্রবণে যদি আমি Fe দেবাই, তাহলে এই ছুরির গায়ে লাল রঙের আস্তরণ পড়ে, কারো Cu এর আস্তরণ আস্তে আস্তে পড়তে থাকে। ক্লিয়ার? নেক্সট, এটা কি বোঝাতে পারলাম? আমি বোঝাতে পেরেছি? ওকে। লোহায় মরচে পড়া নিবারণের দুটি উপায় লেখো। তো প্রথম হচ্ছে কি, তুমি গ্যালভানাইজেশন করো। গ্যালভানাইজেশন করলে পরে লোহায় মরচে পড়বে না। আর 2 নম্বর কি, লোহাকে এরকম ময়েশ্চার বা এরকম কোনো জায়গা থেকে দূরে রাখো যেখানে খুব প্রচুর পরিমাণে ময়েশ্চার আছে। আর সব থেকে ভালো কি, গায়ে রং দাও, বার্নিশ বা আলকাতরা বা এরকম কিছু রং লাগিয়ে দাও, যাতে করে ওই ময়েশ্চারটা লোহা থেকে দূরে থাকে, তাহলে পরে হয়ে যাবে। বুঝতে পেরেছি? ওকে। আচ্ছা, কার্যকরী মূলক কাকে বলে? বলতে হবে সংজ্ঞা, নিশ্চয়ই পারবো, তাই না? যে সমস্ত পরমাণু বা পরমাণু পুঞ্জ কোনো জৈব যৌগের শৃঙ্খলে উপস্থিত থেকে সেই জৈব যৌগের ভৌত এবং রাসায়নিক ধর্মকে কি করে? নিয়ন্ত্রণ করে, তাকে বলি আমরা কার্যকরী মূলক। মনে পড়ছে নিশ্চয় সংজ্ঞাটা? ঠিক আছে। এর উদাহরণ কি হতে পারে? না তো হাইড্রক্সিল হতে পারে, কার্বক্সিলিক মূলক হতে পারে, তাই না? এগুলো সব। চলো, ইউপ্যাক নাম নাকি? তো দেখো, সব থেকে সোজা কি ইউপ্যাক নাম করিয়েছি তুমি ভাবো, আর কি ইউপ্যাক নাম দিচ্ছে, কি লেভেলের ইউপ্যাক নাম করিয়েছি আমরা। সো প্রথমটা কি হবে? অবভিয়াসলি দেখতে পাচ্ছ প্রোপান্যাল নাকি? তো প্রথমে এটা কি হবে? প্রোপান্যাল হবে অবভিয়াসলি। কটা কার্বন আছে স্যার? একটা, দুটো, তিনটে কার্বন আছে। তিনটে কার্বন মানে প্রোপান, আর CHO থাকলে কি যুক্ত আছে? অ্যাল। তাহলে প্রোপান প্লাস অ্যাল কি হয়ে যাবে? প্রোপান্যাল। আর এটা তো আরো সোজা, ইথানোইক অ্যাসিড, যেটাকে আমরা অ্যাসিটিক অ্যাসিড বলি। তাহলে প্রোপান্যাল আর হলো ইথানোইক অ্যাসিড। ক্লিয়ার হয়েছে? বুঝতে পারলাম? 3 দাগের কোশ্চেন গুলো ক্লিয়ার হয়েছে সবার? ওকে, নেক্সট। কোন ডাউট এই জায়গাটায় কারোর আছে? চলো 4-এর 1। এবার এগুলো আমরা স্কিপ করতে করতে যাবো, কারণ ম্যাক্সিমাম বড় কোশ্চেন জানা আছে, যেটা জানি না সেটা করবো। চলো, বয়েল এর সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্রের উপর ভিত্তি করে আদর্শ গ্যাসের সমীকরণটি প্রতিষ্ঠা করো। মনে পড়ছে? V প্রপোর্শনাল টু কি ছিল? 1/P। তাহলে তিনটে সূত্র হবে, V সমানুপাতিক 1/P, V সমানুপাতিক ক্যাপিটাল T, V সমানুপাতিক N। নাকি রে? এই তিনটাকে যোগ করে কি পাবি? PV সমান NRT। নিশ্চয় বলার দরকার পড়বে না, অ্যান্ড ইম্পর্টেন্ট। ক্লিয়ার? বুঝতে পারলাম? লোহিত তপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলে 2 মোল হাইড্রোজেনের অণু পেতে হলে কত গ্রাম হাইড্রোজেনের প্রয়োজন হবে? চলো বিক্রিয়া দেখি। তাহলে 4-এর 2-এরটা একটা পেজ নিয়ে নিয়ে আমি 4-এর 2-এরটা, লোহিত তপ্ত আয়রনের উপর দিয়ে যদি স্টিমের বিক্রিয়া করাও, তাহলে বিক্রিয়াটা তোমার এরকম দাঁড়ায় 3Fe প্লাস 4H2O। হ্যাঁ, এই বিক্রিয়ার ফলে তৈরি হয় ফেরোসোফোরিক অক্সাইড Fe3O4 প্লাস তৈরি হয় তোমার 4H2। এটা হচ্ছে বিক্রিয়া। তাহলে 3Fe প্লাস 4H2O, Fe3O4 প্লাস 4H2, এটা হচ্ছে বিক্রিয়া। এখন প্রশ্ন বলছে 2 মোল হাইড্রোজেন পেতে হলে কত গ্রাম লোহা লাগবে? তো প্রথমে দেখো এখানে কত গ্রাম লোহা লাগছে। লোহা কত হয়? 56 নাকি রে? লোহা কত হয়? 56। তাহলে লোহা যদি 56 হয় স্যার, এখানে লোহা লাগছে 3 × 56, দ্যাট গিভস ইউ 168 গ্রাম, 168 গ্রাম। আর এই যে আগে 4 আছে, এই 4টা মানে কি আমরা বলতে পারি 4 মোল? হ্যাঁ না বল? নিশ্চয় 4 মোল হাইড্রোজেন। এইটা হচ্ছে 4 মোল হাইড্রোজেন, ঠিক আছে? 4 মোল হাইড্রোজেন। তাহলে তুমি এখানে স্পষ্ট দেখতে পাচ্ছ যে স্যার 4 মোল হাইড্রোজেন পেতে গেলে আমার কত গ্রাম লোহা দরকার? 168 গ্রাম। তাহলে এখানে স্পষ্ট কথায় লিখবে
যে 4 মোল হাইড্রোজেন পেতে লোহা লাগে 168 গ্রাম। তাহলে একে কত, দুয়ে কত, অবভিয়াসলি দেখতে পাচ্ছ কত হবে তাহলে 84 গ্রাম, নাকি রে? এসে কারোর অ্যান্সার কেউ করেছিস নাকি করিসনি? 84 গ্রাম। সো 84 গ্রাম, দ্যাট শুড বি ইওর অ্যান্সার। তাহলে এটা হবে 84 গ্রাম, তাই তো? ক্লিয়ার হলো? নেক্সট, 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে সম্পূর্ণ প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড লাগবে? তাহলে বিক্রিয়া করাও। তাহলে নেক্সট বিক্রিয়া কি হবে আমার? 2NaOH প্লাস H2SO4 বিক্রিয়ার ফলে তৈরি হবে Na2SO4 প্লাস তৈরি হবে H2O, 2H2O বোধ হয়, দেখতো 2, হ্যাঁ 2H2, ঠিক আছে, এটা 2H2, হ্যাঁ। এবার প্রশমিত মানে কি না, তো স্যার সোডিয়াম হাইড্রোক্সাইড আর সালফিউরিক অ্যাসিড পরস্পর মিলে যাবে, মিলে গিয়ে লবণার জল তৈরি হবে। তাহলে এখানে তুমি স্পষ্ট কথায় দেখতে পাচ্ছ যে 2NaOH আছে, 2NaOH আছে মানে কত? 2NaOH মানে হচ্ছে যে 2 অফ Na মানে কত 23, অক্সিজেন মানে কত 16 প্লাস 1, ক্যালকুলেট করলে কত হয় রে? 80 গ্রাম। তার মানে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আমার এখানে দরকার পড়ছে। ঠিক বলছি তো? হ্যাঁ না বলো, নিশ্চয়ই জানো। তাহলে এখানে দেখতে পাচ্ছ 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দরকার পড়ছে। আর প্রশমিত করছো কাকে তুমি? না তো স্যার প্রশমিত করছি সালফিউরিক অ্যাসিডকে, তাহলে সালফিউরিক অ্যাসিড দরকার পড়বে এখানে। তাহলে H2SO4 যদি ক্যালকুলেট করো কত হয়? 98 গ্রাম, মনে পড়ছে? ক্লাসে বহুবার করাতাম আমি। তাহলে এটা যদি করো তুমি 1 × 2 প্লাস 32 প্লাস 64, দ্যাট গিভস ইউ 98 গ্রাম। তাহলে 98 গ্রাম। আর প্রশ্ন আমাকে কি চাইছে? যদি তুমি প্রশ্নটা দেখো, প্রশ্ন বলছে যে 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে বেসিক্যালি 80 গ্রাম NaOH কে প্রশমিত করতে H2SO4 কত লাগে রে? 98 গ্রাম, হ্যাঁ না বল? তাহলে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে আমার H2SO4 কত লাগছে? 98 গ্রাম। তাহলে আমাকে একে বার করতে হবে, আর কততে বার করতে হবে? 4 গ্রামে বার করতে হবে। তাহলে 80 কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 20, 98 কে 20 দিয়ে ভাগ করলে হবে 4.9। তাহলে অ্যান্সার কি 4.9 বেরোবে? সো 4.9 গ্রাম। ঐকিক নিয়ম, এটা কিন্তু ঐকিক নিয়ম, নর্মাল ঐকিক নিয়ম, ঠিক আছে? ঐকিক নিয়ম না জানলে ভাবো মাধ্যমিক দেবা কিন্তু 2024 সালে। সিম্পল, 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে 98 গ্রাম H2SO4 লাগছে। একে কত বার করতে হবে? কততে? 4 গ্রামে কত? বাকি ক্যালকুলেশনটা করে নাও। যেহেতু আমার মোটামুটি ক্যালকুলেশন একটু ফাস্ট তোমাদের রেসপেক্টে, সেই জন্য আমি এটা করে দিলাম, ঠিক আছে? ক্লিয়ার হলো? 4.9 গ্রাম হবে অ্যান্সার। বলতে পারলাম? বুঝতে পেরেছো? চলো নেক্সট। ও প্রিভিয়াস কোশ্চেন ছিল তো আরো। তাহলে 4-এর 1 2 হয়ে গেল, তাই তো? 4-এর 3 বলছে কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপের পরিবহন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? তাহলে তাপের পরিবহন মানে মনে করো ফর্মুলা কিউ, নাকি রে? কিউ। তাহলে কিউ প্রপোর্শনাল টু কি ছিল? এ। মনে পড়ছে? ক্ষেত্রফল যত বাড়বে তাপের পরিবহন তত কি হবে? বাড়বে। আরো কি ছিল স্যার? না তো কিউ প্রপোর্শনাল টু টি, মনে পড়ছে? যত সময় বাড়বে তাপের পরিবহন তত বাড়বে। তার সাথে কি ছিল স্যার? কিউ প্রপোর্শনাল টু ছিল θ2 মাইনাস কি ছিল স্যার? θ1, মনে পড়ছে? উষ্ণতার পার্থক্য যত বাড়বে তাপের পরিবহন তত বাড়বে। আর কি ছিল স্যার? বেদ যত কম হবে তত আপনার কি হবে? তাপের পরিবহন চেঞ্জ হবে। আর একটা ছিল কি? উপাদানের উপর নির্ভর করে, তাই না? অর্থাৎ কোন একটা পদার্থের উপাদান যত বেশি তাপের পরিবহন সাপেক্ষ হবে, সেই পদার্থের মধ্যে দিয়ে তাপ তত বেশি পরিবাহিত হবে। তো সেক্ষেত্রে না লিখে আমরা নিচে লিখে দেবো আরেকটি কি? তাপের পরিবহন সেই পদার্থের উপাদানের উপরও নির্ভর করে বলে একটা পয়েন্ট লিখে দেবো। ক্লিয়ার হয়েছে? এবার আমি এগুলো কি করলাম? শুধু মুখে বা সহজে বোঝানোর জন্য লিখে দিলাম। তোমাদের এইভাবে লিখলে হবে না। তোমাদের কি করে লিখতে হবে? তোমাদের লিখতে হবে যে 1 নাম্বার পয়েন্ট দিয়ে যে কোনো পদার্থের মধ্যে দিয়ে তাপের পরিবহন তার ক্ষেত্রফলের সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ কিউ সমানুপাতিক এ, সময়ের সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ কিউ প্রপোর্শনাল টু টি। এইভাবে পরপর লিখতে হবে উত্তর, ঠিক আছে? তবে একটা প্রপার মাধ্যমিকের 100 আউট অফ 100 ক্যান্ডিডেট দেখবো খাতা এইভাবে। ক্লিয়ার হয়েছে? নাহলে কিন্তু খাতা ওরকম ভাবে দাঁড়াবে না। ক্লিয়ার? পটপট করে এরকম 4টে পয়েন্ট লিখে দিলাম, স্যার তো এইভাবে লিখেছিল, ওরকম নয়। আমি যদি প্রত্যেকটা পয়েন্ট এখন সলভ করে লিখতে যাই, তাহলে এই কোশ্চেন পেপার সলভ করতে তোমার 2.5 ঘন্টা সময় লাগবে। স্বাভাবিক না ভাই? প্লিজ। তো যেহেতু এগুলো আমরা জানি আর কিভাবে লিখতে হয় সেগুলো বলে দিচ্ছি প্রপার গাইড দিয়ে, তাহলে তোমরা এটা আশা করি বাড়িতে লিখে নিতে পারবে, ঠিক আছে? ক্লিয়ার? বলতে পারলাম? আর তোমাদের বোধহয় 13 তারিখ থেকে বোধহয় পরীক্ষা আছে না? প্রত্যেকটা ব্যাচকে 2টো ভাগে স্প্লিট করা হবে যেমন ভাবে পরীক্ষা হয়। তাই একটা ব্যাচ হবে 10টা থেকে 12:30, একটা হবে কি দুপুর 1টা থেকে 3:30, 2.5 ঘন্টা পরীক্ষা।
কেউ যদি 10টায় না আসতে পারো সে বলবে সে 1টায় আসতে পারো, কেউ 1টায় না আসতে পারলে 10টায় আসবে, কিন্তু তোমাকে সেই দিনই পরীক্ষা দিতে হবে যেদিন তোমার ডেট অ্যালটেড আছে, মনে থাকবে। তাই কোনো রকমের এক্সকিউজ দেবে না আমাকে, তোমাদের জন্যই পরীক্ষা নিচ্ছি। ক্লিয়ার হয়েছে? তো এটা তোমাদের মক টেস্ট 1, তোমরা এই পরীক্ষাটা দেবে। এরপর ডাইরেক্ট টেস্ট পরীক্ষা দেবে, স্কুলে হবে নভেম্বর মাসের 11 তারিখ থেকে সম্ভবত শুরু হবে সব স্কুলে। ক্লিয়ার? নভেম্বর 3 তারিখ থেকে, তাহলে 3 তারিখ থেকে 3, 4, 5 যার যেমন হয়, প্রত্যেকবার 11 তারিখ থেকে শুরু হয়, যাও এরকম টাইমে শুরু হবে। নভেম্বর হয়ে যাওয়ার পর, নভেম্বরের প্র্যাকটিসের পর আমি আবার পরীক্ষা নেবো ডিসেম্বর মাসে, ডিসেম্বর মাসে পরীক্ষার পর আমি আবার পরীক্ষা নেবো জানুয়ারি মাসে। সো আমি তোমাদের টোটাল 3টে পরীক্ষা এরকম 2.5 ঘন্টা করে বড় বড় পরীক্ষাগুলো নেব, ঠিক আছে? ক্লিয়ার? চলো নেক্সট। তড়িৎ রোধের সঙ্গে সাদৃশ্য বুঝিয়ে তাপের রোধের রাশিমালা, মনে পড়ছে তাপীয় রোধের রাশিমালাটা কি ছিল? তাপীয় রোধের রাশিমালা ছিল স্যার আর এইচ শুড বি ইকুয়াল টু কত? ডি বাই কে এ, মনে পড়ছে? এই সম্পর্কটা আনতে হবে। একটা বড় সূত্র পেয়েছিলাম আমরা, মনে করে দেখো আমাদের নোটসে তাপ অধ্যায়ের লাস্ট পেজে দেখবে লেখা আছে নাকি, যে ওহমের সূত্রের সঙ্গে সাদৃশ্য বজায় রেখে তাপীয় রোধের রাশিমালাটাই নির্ণয় করো। তাহলে আর এইচ ইকুয়াল টু ডি বাই কে এ যে প্রমাণটা আছে তাপীয় রোধের রাশিমালা নির্ণয়, সেইটাই কিন্তু এখানে করতে হবে। ক্লিয়ার হয়েছে? ওকে নেক্সট। অবতল দর্পণের ক্ষেত্রে দেখো এফ ইকুয়াল টু আর বাই 2, এটা তো অবভিয়াসলি সকলেই পারবে, ঠিক আছে? একটি আলোক রশ্মি ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ, এটা আর বলার প্রয়োজন পড়বে না, অবভিয়াসলি খুব কমন কোশ্চেন। আই হোপ এবছর তোমাদের এই কোশ্চেনটা দেবে না পরীক্ষায়, ঠিক আছে? কারণ এর মতো একটা মিলতা জুলতা কোশ্চেন দিয়ে দিয়েছে এবছর, তাই এই কোশ্চেন অ্যাভয়েড করতে পারো এবছর। আশা করি এই কোশ্চেনটা সেরকম ভাবে থাকবে না। মিলতা জুলতা কোশ্চেন এবছর বোধহয় এই বছরই বোধহয় সম্ভবত দিয়ে দিয়েছে, ঠিক আছে? আমি একবার তাও ক্রস ভেরিফাই করবো। ওকে, আলোর প্রতিসরণের সূত্র দুটি বিবৃত করো। তো প্রথম সূত্র কি ছিল? আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব সর্বদা কি থাকবে? একই সমতলে থাকবে। এবং নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে এবং নির্দিষ্ট দুটি মাধ্যমের ক্ষেত্রে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা কি হয়? ধ্রুবক হয়। ওই যে প্রথমে দুটো কথা বললাম, নির্দিষ্ট বর্ণ আর নির্দিষ্ট দুটি মাধ্যম যদি না লেখো তাহলে কিন্তু নাম্বার পাবে না, এক্সপেক্ট করবে ওই জায়গায় 0 পাবে। ওই দুটো কিন্তু খুব দরকার সেক্ষেত্রে তোমাদের নাম্বার পাওয়ার জন্য। ক্লিয়ার? ওকে, তারপর কি হচ্ছে? দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপটি লেখো। মিউ সমান কি হবে? সাইন আই বাই সাইন আর। নিশ্চয়ই এটা ক্লাসে করেছিলাম বহুবার এবং তোমরা দেখতে পাবে সেখানে করা আছে। ক্লিয়ার হয়েছে? নেক্সট দেখবো আমরা দুটি রোধের কোশ্চেনটা একটু দেখে নিও তোমরা। দুটি রোধের শ্রেণীতে বলছে 12 ওহম আর সমান্তরাল সমবায়ের 5/3 ওহম রোধ দুটির মান নির্ণয় করো। তাহলে শ্রেণীতে বলছে 12 ওহম আর সমান্তরালে কত বলছে? 5/3 ওহম। ধরে নাও রোধ দুটো হচ্ছে এক্স আর ওয়াই। তাহলে প্রথম রোধ কি লিখছি? প্রথম রোধ এক্স আর দ্বিতীয় রোধ কত? স্যার ওয়াই। এটা ধরছি আমরা, ধরি। তাই লজিক্যালি বা প্রশ্নানুসারে তোমাকে কি বলেছে ভাবো? প্রশ্নানুসারে শ্রেণী সমবায় মানে কি? এক্স আর ওয়াই যদি দুটি রোধ হয় তাদের শ্রেণী সমবায় কত হবে? স্যার এক্স প্লাস ওয়াই। তাই লজিক্যালি এক্স প্লাস ওয়াই কত তোমাকে দিয়েছে? স্যার 12 ওহম। এটাকে তুমি 1 নম্বর সমীকরণ ধরো, এক্স প্লাস ওয়াইটাকে 12 দিয়েছে। আর একটা তোমাকে সমান্তরাল সমবায় দিয়েছে। তাহলে এক্স আর ওয়াই দুটি রোধ যদি সমান্তরাল সমবায় থাকে তাহলে তাদের তুল্য রোধ কত হবে স্যার? তাহলে তুল্য রোধ হবে স্যার এক্স গুণিত ওয়াই বাই কত হবে স্যার? এক্স প্লাস ওয়াই। আর এটা সমান তোমাকে কত দিয়ে রেখেছে? 5/3। 5/3 ছিল তো নাকি রে? 5/3। এবার এক্স প্লাস ওয়াই মানে তুমি জানো 12। তাহলে পরের লাইনে লেখো স্যার এক্স ওয়াই সমান 5/3 গুণিত কত? 12। তাহলে তুমি দেখতে পাচ্ছ 3 এর সাথে 12 কেটে যায়। সো এক্স ওয়াই সমান কত হয়ে গেল বলো তো? 20। ঠিক আছে, এক্স ওয়াই হচ্ছে 20। এবার এক্স ওয়াই কে যদি চোখে দেখে ফ্যাক্টরাইজ করো, এক্স আর ওয়াই এর গুণফল 20। তাহলে 20-র গুণফলকে যদি ভাবো, মানে জাস্ট মনে মনে ভাবো 20-র গুণফল। 20-কে ভাঙলে দেখো একটা হচ্ছে 5 আর 4, 4 5 20। আর একটা কি হচ্ছে 10 আর 2, 10 2 20। আর আসছে 20 ভাঙলে 3 6 18, 4 5 20 কই? তার মানে হয় 5 4 হবে না 10 2 হবে। তাহলে 5 আর 4 যোগ করলে কত হয়? 9। যোগ করে 9 আসছে, তাহলে 10 আর 2 অ্যান্সার আসবে। চলো 10 আর 2 অ্যান্সার আসবে। এবার দেখি তাহলে যদি ভুল না হয়। বুঝতে পারলাম আমি ফ্যাক্টরাইজেশন করে। এবার আমরা এখান থেকে কি করে বার করব? তাহলে দুটো উপায় হতে পারে। উপায় নাম্বার 1, যে y সমান 20/x এখানে প্রতিস্থাপন করো, যেটা তোমরা শিখেছো প্রতিস্থাপন মেথড। মনে পড়ছে দুটো ইকুয়েশনকে সলভ করা। আর একটা হতে পারে কি x প্লাস ওয়াই আছে, আমি x মাইনাস ওয়াইটাকে বার করে দিয়ে অপনয়ন করে নেবো। তুমি যে কোনো একটা। আমি সবসময় মিডল টার্মকে অ্যাভয়েড করি। কেন মিডল টার্মকে অ্যাভয়েড করি? যদি মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন না মিলে আমাকে তখন শ্রীধরে মারতে হবে নাকি? শ্রীধর ভেরি ভালো লাগে না, আমার দেখেই বিরক্ত লাগে। মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার। তো আমি প্রথমে এখানে কি করব? এক্স মাইনাস ওয়াই বার করব।
এটা হচ্ছে আমার কাজ। তাহলে এক্স মাইনাস ওয়াই বার করতে গেলে আমরা ফর্মুলা জানি যে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, এখানে লিখে দাও। এখন এগুলো অঙ্কে স্যার ভালোবাসেন লিখতে, এখন লিখে দাও এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। আলটিমেটলি কোনো কাজ নাই, বাট লেখো এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। তাহলে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার মানে কত স্যার? এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, তাই না? মাইনাস হবে নাকি, প্লাস আছে তাহলে এখানে মাইনাস হবে নিশ্চয়ই। মাইনাস কত হবে? 4xy, ঠিক বলছি তো নিশ্চয়ই, তাই হওয়া উচিত। এবার এক্স প্লাস ওয়াই মানে তুমি জানো 12, তাহলে 12 স্কোয়ার করলে কত হবে স্যার? 144। তাহলে 144 মাইনাস 4xy মানে কত? 4 20 80, তাহলে 80। তাহলে বেসিক্যালি এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার মানে তুমি দেখলে কত হলো? 144 মাইনাস 80 64। তাহলে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার মানে তুমি পেলে 64। তাহলে বেসিক্যালি এখানে পেলে এক্স মাইনাস ওয়াই মানে কত হবে? 8। এটাকে 2 নম্বর ইকুয়েশন দিয়ে দিলাম, এটাকে 2 নম্বর ইকুয়েশন দিয়ে দিলাম। এবার 1 আর 2 কে সমাধান করব। তাহলে এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে 12 আর এক্স মাইনাস ওয়াই মানে হচ্ছে 8, যোগ করে দাও, কেটে গেল। তাহলে 2x মানে কত স্যার? 20। তাহলে x মানে স্যার 10, চলে এলো x মানে 10। তাহলে y মানে কত হবে স্যার? 2, তাই বেরিয়ে গেল দেখো 10 আর 2, ঠিক আছে? মনে পড়ে একটু আগে ফ্যাক্টরাইজেশন করেছিলাম আমরা 10 আর 2। সো 10 ওহম আর 2 ওহম এই দুটো রোধ। কেউ কি পেরেছিলাম? অঙ্কটা করেছিল বাড়িতে? ট্রাই করেছিলাম? এই টাইপের অঙ্ক না পরীক্ষায় আসে, ভালো অঙ্ক এগুলো, এগুলো মিস করো না। কার বুঝতে অসুবিধা অঙ্কটা বলবে? দেবার্ঘ বুঝতে পেরেছো? কার বুঝতে অসুবিধা বলো? দুটো রোধ দিয়েছিল, জানি না রোধ দুটো কি, এক্স আর ওয়াই ধরলাম। আমাকে প্রশ্ন বলেছে দুটো রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে তাদের রোধ হবে 12 ওহম, আর সমান্তরালে যুক্ত করলে কত হবে? 5 এর 3 ওহম। তুমি রোধ দুটোকে বার করো। তাহলে দুটো শর্ত থেকে দুটো সমীকরণ তুললাম, দুটো সমীকরণ তুলে সমাধান করে আমি অঙ্কটাকে বার করলাম। ক্লিয়ার হয়েছে? বুঝতে পারলাম? তাহলে এটাই ছিল লাস্ট 4 এর 6। চলো 4 এর 6 অথবা 4 এর 6 অথবা কি বলছে? বলছে 440 ওহম রোধের বাতিকে 220 ভোল্ট মেইনসে 10 ঘন্টার জন্য যুক্ত করা হলো। ব্যয়িত তড়িৎ শক্তির পরিমাণ বিওটি এককে নির্ণয় করো। তাহলে আমাকে কি কি দিয়েছে? না তো আমাকে দিয়েছে ভোল্টেজ। ভোল্টেজ কত দিয়েছে? 440 ভোল্ট নাকি রে? কি ভুল দেখলাম? 440 ওহম রোধ। তাহলে 440 ওহম রোধ। আর ভি কত দিয়েছে দেখলাম? 100 নাকি? হ্যাঁ 220 ভোল্ট। আর কি দিয়েছে? সময় দিয়েছে না? কত দিয়েছে? 10 ঘন্টা। এবার কি বলছে? বিওটি বার কর নাকি? বিওটি। আচ্ছা বিওটি বার করবো তো বটেই, ঠিক আছে। বিওটি বার করতে গেলে কি লাগে আমার? না তো স্যার ক্ষমতা। ক্ষমতাকে কি দিয়ে ভাগ করতে হয়? 1000 ইন্টু সময় দিয়ে। তাহলে এখান থেকে তুমি আগে ক্ষমতা বার করো। ক্ষমতা, ক্ষমতা বার করো। তাহলে ক্ষমতা মানে কত স্যার? পি। এখানে দেখো ক্ষমতা তুমি দেখতে পাচ্ছ চোখে একটাই ফর্মুলা বসবে, পি সমান কত হবে? ভি স্কোয়ার বাই আর। কটা ফর্মুলা ছিল? না তো ক্ষমতার ফর্মুলা মনে করো পি সমান কত ছিল? ভি আই। পি সমান কত ছিল স্যার? আই স্কোয়ার আর। মনে পড়ছে? পি সমান কত ছিল? ভি আই। আর একটা ফর্মুলা ছিল পি সমান কত? ভি স্কোয়ার বাই আর। এতগুলো ফর্মুলা ছিল, তার মধ্যে আমি কোনটা ইউজ করব সেটা তো আমার বুদ্ধি, সেজন্য ভগবান এই জিনিসটা দিয়েছে। তো পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর ইউজ করবো, কারণ এখানে আমাকে ভি আর আর আছে। তাহলে এখান থেকে আমি পাওয়ারটা বার করে নিলাম। তাহলে পাওয়ারটা কত হবে? পাওয়ারটা হবে দেখো ভি স্কোয়ার মানে কত হবে? এটা 220 ইন্টু 220 আর আর কত দিয়েছে তোমাকে? 440। তাহলে 220 কে চোখে দেখতে পাচ্ছ 2 আর 2 কাটলে 110। তো বেসিক্যালি 110 ওয়াট আমার পাওয়ার দাঁড়ালো। তাহলে 110 ওয়াট যদি পাওয়ার হয় তাহলে নিশ্চয় বিওটি বার করতে পারবো। নিশ্চয় কি বার করতে পারবো? বিওটি। বিওটি কত হবে? বিওটি নিশ্চয় হবে পাওয়ার 110, পাওয়ার 110 গুণিত কত হয়? সময়। কত সময় ধরে চলছে? 10 ঘন্টা। আর কি লিখবো তাহলে? বাই 1000। তাহলে 0000, তাহলে 1.1 বিওটি, দ্যাট ইজ ইউর অ্যান্সার। তাহলে 1.1 বিওটি, দ্যাট ইজ ইউর অ্যান্সার। এটা হবে আমার অ্যান্সার। আই হোপ ক্লিয়ার করতে পারলাম সকলকে। 1.1 বিওটি, এটা হবে আমার অ্যান্সার। ক্লিয়ার হয়েছে সবার? অঙ্কটা পাইতে পারলাম? ক্লিয়ার হয়েছে সবার? ওকে, তাহলে এই ছিল অঙ্কটা। ক্লিয়ার? চলো প্রিভিয়াস। তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো। জুলের সূত্রগুলো কি ছিল? না তো প্রবাহ মাত্রার সূত্র ছিল। রোধ এবং সময় যদি অপরিবর্তিত থাকে তাহলে কোনো পরিবাহিতে উৎপন্ন তাপ তার প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক।
আর কি ছিল? রোধের ফর্মুলা ছিল যে কোনো পরিবাহীতে যদি প্রবাহ মাত্রার সময় অপরিবর্তিত থাকে তাহলে কোনো বর্তনীতে বা পরিবাহীতে উৎপন্ন তাপ তার রোধের সমানুপাতিক। আর একটা কি ছিল? সময়ের সমানুপাতিক। মনে করে দেখতে পারো ফর্মুলা তিনটে ছিল। H প্রপোর্শনাল টু কি ছিল? I স্কোয়ার, H প্রপোর্শনাল টু কি ছিল? R, আর H প্রপোর্শনাল টু কি ছিল? T। তিনটেকে জুড়েছিলাম, দিয়ে লিখেছিলাম I স্কোয়ার আর T। নিশ্চয়ই মনে পড়ছে জুলের সূত্র। ভাষা দিয়ে সব সুন্দর করে লিখতে হবে। ক্লিয়ার? জুলের সূত্র। নিউক্লিয়ার সংযোজন কাকে বলে? নিশ্চয়ই জানো তোমরা যে অতি উচ্চ তাপমাত্রায় দুটি হালকা নিউক্লিয়াসকে কাছে এনে জুড়ে একটি ভারী নিউক্লিয়াস গঠন করার যে প্রক্রিয়া তাকে কি বলা হয়? নিউক্লিয় সংযোজন। নিউক্লিয় সংযোজনের পূর্বে নিউক্লিয় বিভাজন, খুব ভালো কোশ্চেন, কেন নিউক্লিয় বিভাজন ঘটানো হয়? কারণ কি নিউক্লিয় সংযোজন করতে গেলে না প্রচুর তাপমাত্রার দরকার হয়। নিউক্লিয় সংযোজন মানে দুটো নিউক্লিয়াসকে জুড়ছো। অ্যাকর্ডিং টু কুলম্বের সূত্র দুটো পজিটিভ চার্জকে তুমি কাছাকাছি আনতে পারবে না, কিন্তু এখানে দুটো নিউক্লিয়াসকে কাছাকাছি এনে জোড়ার কথা বলছি আমরা। তো এই জুড়তে গেলেও খুব সমস্যার সম্মুখীন হতে হবে। কারণ কি? কারণ সেখানে কুলম্বীয় বিকর্ষণ বল কাজ করবে। সেই কারণে যদি তাপমাত্রাটাকে বাড়িয়ে প্রায় 1 কোটি ডিগ্রি সেলসিয়াস করা হয় তখন দেখা যায় নিউক্লিয়ার বা নিউক্লিয়াসগুলো নিজে থেকেই ফিউজ বা নিজে থেকেই জুড়ে যায়। এই কারণে অতি উচ্চ তাপমাত্রার দরকার হয়। আর অতি উচ্চ তাপমাত্রা তৈরি করতে গেলে তোমার কাছে একটাই পন্থা বর্তমানে অ্যাভেলেবেল আছে, সেটা হচ্ছে নিউক্লিয় বিভাজন। নিউক্লিয় বিভাজন করেই এত তাপমাত্রাকে আমরা অ্যাচিভ করতে পারবো। সেই জন্য নিউক্লিয় সংযোজনের পূর্বে কি করবো? নিউক্লিয় বিভাজন। ক্লিয়ার হয়েছে কনসেপ্ট? বুঝতে পারলো? ওকে, নেক্সট। ডোবেরাইনের ত্রয়ী সূত্র লেখো, আর বলবো না। ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ফ্লুরিনকে তাদের জারণ ক্ষমতার ঊর্ধ্বক্রমে, মানে ওপরে জারণ ক্ষমতা বেশি, নিচে জারণ ক্ষমতা কি হবে? কম। ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, তাহলে সব থেকে কম কার হবে বলতো? আয়োডিনের। তাহলে আয়োডিনের সব থেকে কম, আয়োডিনের থেকে কার বেশি হবে? স্যার ব্রোমিনের। ব্রোমিনের থেকে কার হবে? ক্লোরিনের। ক্লোরিন থেকে কার হবে? ফ্লুরিনের। জারণ ক্ষমতা ফ্লুরিনের সব থেকে বেশি, কারণ ওপর থেকে নিচে নামলে জারণ ক্ষমতা হ্রাস পায়, বিজারণ ক্ষমতা বৃদ্ধি পায়। ওপর থেকে নিচে নামলে জারণ ক্ষমতা কি হয়? হ্রাস পায়, বিজারণ ক্ষমতা বৃদ্ধি পায়। ক্লিয়ার হয়েছে? ওকে। ধাতু ও তড়িৎ বিশ্লেষণের মধ্যে তিনটি পার্থক্য, নিশ্চয়ই পারবে এটা। ধাতু ও তড়িৎ বিশ্লেষণের মধ্যে তিনটি পার্থক্যের মধ্যে একটা পার্থক্য হচ্ছে ধাতু সবসময় কি হয়? কঠিন হয়, আবার তরল হতে পারে। কিন্তু তড়িৎ বিশ্লেষণ সর্বদা কি হবে? তরল হবে, তাই না? ধাতু কি হতে পারে? নরমালি সংকর ধাতু বা নরমালি মৌল হতে পারে, কিন্তু তড়িৎ বিশ্লেষণ সর্বদা কি হবে? যৌগিক হবে, তাই না? তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে তড়িৎ পাঠালে পরে রাসায়নিক পরিবর্তন ঘটে এবং ভিন্ন নতুন পদার্থ তৈরি হয়। ধাতুর মধ্য দিয়ে তড়িৎ পাঠালে এরকম কিচ্ছু হয় না। অর্থাৎ তামার মধ্য দিয়ে তড়িৎ পাঠালে তড়িৎ পাঠানোর পর তামা তামাই থাকবে, লোহায় পরিণত বা সোনায় পরিণত হয়ে যাবে না, তাই না? কিন্তু তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে পরিবর্তন হয়ে যায়। ক্লিয়ার হয়েছে? ওকে। স্পর্শ পদ্ধতি আর বলার দরকার পড়বে না, নিশ্চয়ই প্রত্যেকে জানো। ওকে, এবার অ্যাসিটিলিনের সঙ্গে হাইড্রোজেনের জুট বিক্রিয়া শর্ত উল্লেখ সহ। অ্যাসিটিলিনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া মনে পড়ছে কোন অনুঘটকের উপস্থিতিতে করেছিলাম আমরা? র্যানি নিকেল, নিকেল অনুঘটকের উপস্থিতিতে করেছিলাম। এবং আমরা দেখেছিলাম লাস্টে যে পদার্থটা তৈরি হয় তার নাম কি ছিল? ইথেন। যদি তোমরা মনে করে বিক্রিয়াটা, তাহলে C2H2 তার সাথে যদি আমরা হাইড্রোজেনের বিক্রিয়া করতাম নিকেল অনুঘটকের উপস্থিতিতে বা র্যানি নিকেলের উপস্থিতিতে, তাহলে প্রথম ধাপে কি তৈরি হতো? স্যার CH2 ডাবল বন্ড CH2, মনে আছে নিশ্চয়ই। কিন্তু বিক্রিয়া এখানে থেমে থাকতো না, এখানে থামতে গেলে এখানে একটা নতুন বিক্রিয়া বা আমাদের অনুঘটক দরকার ছিল, লিন্ডলার অনুঘটক, মনে পড়ছে? এখানে স্টপ হয়ে যেত যদি এখানে কি দিতা তুমি? লিন্ডলার। কিন্তু যেহেতু এখানে লিন্ডলার তুমি দাওনি, এখানে কি দিয়েছো? নিকেল, তাই বিক্রিয়া আরো এক ধাপ চলে যাবে। কি হবে? তুমি যেহেতু হাইড্রোজেন দিয়েছো, এও কি করবে? আবার হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে যাবে। তাহলে পরবর্তী ক্ষেত্রে এও আবার হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে তৈরি করবে CH3 বন্ড CH3। এবং এই ক্ষেত্রে মাথায় রাখবে এর নিচে কি লিখতে হবে তোমাকে? অ্যাসিটিলিন। এর নিচে কি লিখতে হবে? ইথিন। আর এর নিচে কি লিখতে হবে? ইথেন। এগুলো প্রত্যেকটা নিচে নিচে পদার্থের নাম লিখতে হবে। তাহলে এটা ছিল আমাদের অ্যাসিটিলিনের সাথে হাইড্রোজেনের যুত বিক্রিয়া। ক্লিয়ার হয়েছে? এলপিজির একটি ব্যবহার উল্লেখ করো। রান্নার কাজে এলপিজি ব্যবহৃত হয়, রান্নার কাজে এলপিজি আমরা ব্যবহার করব। ইথানলের সঙ্গে ধাতব সোডিয়ামের বিক্রিয়ায় কি ঘটে? সমীকরণ সহ লেখো। বলেছিলাম কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। কোন গ্যাস তৈরি হয় বলতো? হাইড্রোজেন। কি হয় না তো স্যার CH3 CH2OH, তার সাথে যদি আমি সোডিয়ামের বিক্রিয়া করাই তাহলে এখানে তৈরি হয় কি? এই অর্থাৎ দেখতেই পাচ্ছ ইথাইল অ্যালকোহলের সাথে সোডিয়াম ধাতুর বিক্রিয়ায় সোডিয়াম ইথোক্সাইড তৈরি হয়। কি তৈরি হয়? সোডিয়াম ইথোক্সাইড। আর কি তৈরি হচ্ছে? হাইড্রোজেন গ্যাস। তাহলে কি তৈরি হচ্ছে? হাইড্রোজেন গ্যাস। হাইড্রোজেন গ্যাস তৈরি হচ্ছে। ক্লিয়ার হলো?
আচ্ছা, নন স্টিক বাসন তৈরিতে, এটাও বলেছিলাম খুব ইম্পর্টেন্ট, টেফলন নিগরে। নন স্টিক বাসনপত্র তৈরিতে যে পলিমার আমরা ব্যবহার করব তার নাম কি হবে? টেফলন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষা এটা প্রায়ই দেয়। ক্লিয়ার হয়েছে সবার? বুঝতে পারলাম ব্যাপারটা? ক্লিয়ার? চলো মডেল সেট 2, মডেল সেট 2 দেখবো। চলো একের একটা থেকে দেখছি, শুরু করছি আমরা। মডেল সেট 2 1 খুব সোজা ছিল একদম। একটা হচ্ছে একটি অপ্রচলিত শক্তির উৎস হলো অবভিয়াসলি ভূতাপ। 1 মোল যে কোনো গ্যাসে অণুর সংখ্যা 6.022 × 10⁻23। CaCO3 তে কার্বনের শতকরা পরিমাণ কত থাকে? ক্যালসিয়াম কার্বনেট। তাহলে বার করতে হবে তো শতকরা পরিবর্তনটা। ক্যালসিয়াম কার্বনেটে কার্বনের শতকরা পরিবর্তন দেখো। আচ্ছা, ক্যালসিয়াম কার্বনেট যদি বার করো CaCO3 কত হবে? না তো ক্যালসিয়াম হচ্ছে 40, কার্বন 12, অক্সিজেন কত মানে কত? 100। ও বাবা, তাই দেখো 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে কার্বন আছে কতটা স্যার? 40। তাহলে শতকরা মানে কি 100তে যতটা থাকে তাহলে কত হবে? 40। হ্যাঁ, কার্বন বলেছে না ক্যালসিয়াম বলেছে? কার্বন বলেছে। ও তাহলে 100 গ্রামে দেখো কার্বন কত হচ্ছে? 12, তাহলে 12% হবে। আমরা হচ্ছে ক্যালসিয়াম চেয়েছে, কার্বন ও কার্বন চেয়েছে। তাহলে ক্যালসিয়াম কার্বনেটে কার্বনের শতকরা পরিমাণ কত হলো? না তো 100 গ্রামে কার্বন আছে স্যার 12, তাই 12% হবে, তাই 12% হবে। ক্লিয়ার? নেক্সট, কঠিনের 3 রকম প্রসারণ গুণাঙ্ক আলফা বিটা গামার সম্পর্ক আলফা = β/2 = কি হবে? γ/3। সো আলফা = β/2 = γ/3। উত্তল লেন্সে বস্তু এবং প্রতিবিম্ব উভয়ই যখন 2f দূরত্বে অবস্থান করে তখন প্রতিবিম্বের আকার কি হয়? সমান নাকি রে? 2f বলেছে, 2f মানে কি রে? বক্রতা কেন্দ্র। হ্যাঁ না বল, কেন? r = 2f, মনে পড়ছে? r = 2f। তাহলে f যদি ফোকাস হয়, 2f মানে কি হবে? বক্রতা কেন্দ্র। r = 2f। তাহলে কোনো বস্তুকে যদি বক্রতা কেন্দ্রে রাখা হয় তাহলে তার যে প্রতিবিম্ব পাবি সেটা কি হবে? আকারে সমান আকারের হয়, তাই না? সমান আকারের হয়, তাহলে কি হবে? বস্তুর আকারের সমান। ক্লিয়ার? নেক্সট, একে 6, পৃথিবীর আকাশ নীল দেখায় কোন আলোকীয় ঘটনার জন্য? আলোর বিক্ষেপণ, বিচ্ছুরণ নয় কিন্তু, বিক্ষেপণ। রোধাঙ্কের এসআই একক হলো ওহম মিটার। রোধাঙ্কের এসআই একক হচ্ছে ওহম মিটার। 10 ওহম দুটি রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ হবে 5 ওহম নাকি? সমান্তরাল বলেছে তাহলে 5 ওহম হবে অবভিয়াসলি। কি করে পেলি? না তো 10 × 10, মনে পড়ছে ফর্মুলা? বাই 10 + 10, ক্যালকুলেট করে দেখো কত হবে? 5 ওহম। মনে পড়ছে? দুটি রোধকে যদি সমান্তরাল সমবায়ে যোগ করো তাহলে তাদের তুল্য রোধ কি হয়? গুণ বাই যোগ। গুণ বাই যোগ নিশ্চয় শিখিয়েছিলাম, x আর y বা r1 r2 বাই r1 + r2। ওকে, নেক্সট, 92U235 নিউক্লিয়াস থেকে একটি আলফা কণা নির্গত হলে নতুন নিউক্লিয়াস আবার স্যার 92 থেকে কত কমে যাবে? 2, তাহলে কত হবে? 90। তাহলে 90U235, 90 ও আলফা বলেছে না, তাহলে 235 4 কমে যাবে 1, 231। তো 90TH 231। তাহলে আলফা যেহেতু আছে, প্রোটন সংখ্যা 2 কমবে আর ভর সংখ্যা 4 একক কমে যায়। হ্যালোজেন মৌলগুলির যোজ্যতা কত হয়? 1। হ্যালোজেন মৌলগুলির যোজ্যতা কত হয়? 1 হয় হ্যালোজেন মৌলগুলির যোজ্যতা। ওকে, ক্যালসিয়াম অক্সাইড বা CaO গঠনের সময় ক্যালসিয়াম কটি ইলেকট্রন ত্যাগ করে? 2টি ইলেকট্রন ত্যাগ করে নাকি? ক্যালসিয়াম 2টি ইলেকট্রন ত্যাগ করে। কি করে বুঝলাম? না তো ক্যালসিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস দেখো তাহলে ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস হয় 2 8 8 2, তাই ও দুটো ইলেকট্রনকে ত্যাগ করে দেবে সহজেই। ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2 8 8 2। তড়িৎ বিশ্লেষণে তড়িৎ পরিবহন করে, এটা কি হবে? আয়ন। তড়িৎ বিশ্লেষণে তড়িৎ পরিবহন করে কি হচ্ছে? আয়ন। অ্যামোনিয়ার শুষ্ককরণে ব্যবহৃত হয় ক্যালসিয়াম অক্সাইড, CaO, ক্যালসিয়াম অক্সাইড হবে। আর গ্যালভানাইজেশনে ব্যবহৃত ধাতুটি হলো দস্তা, জিঙ্ক, তাই না? দস্তা বা জিঙ্ক। আর এলপিজির প্রধান উপাদান হলো বিউটেন। ক্লাসে বহুবার আলোচনা করেছিলাম আমরা এলপিজির প্রধান উপাদান। দেখো ক্লাসে যা পড়িয়েছি বা করেছি, কোশ্চেনকে আননোন মনে হচ্ছে, কিছু বলতে পারবো? আননোন মনে হচ্ছে কোশ্চেন দেখে? কোশ্চেন আননোন লাগবে না, যদি একটু ভালো করে পড়াশোনা করিস একটা কোশ্চেন আননোন লাগবে না, সবই কোশ্চেন মোটামুটি পাবি তোরা নোন। 15 2-1। ফায়ার আইস মানে কি হচ্ছে? মিথেন হাইড্রেট। তাহলে ফায়ার আইসের আণবিক সংকেত কি হবে? 4CH4.23H2O। বহুবার পড়িয়েছি,
4CH4 একটু আগেই পেজে দেখলাম কপি পেস্ট করে দিয়েছে কোশ্চেন 4CH4.23H2O এটাই হবে আমার অ্যান্সার। গ্রিন হাউসের প্রভাবের একটি সুফল লেখো। পৃথিবীর গড় তাপমাত্রা কি থাকে? বজায় থাকে। সুফল এটাই, যদি গ্রিন হাউস গ্যাস না থাকতো তাহলে পৃথিবী কি হতো? দিনের বেলায় অসম্ভব গরম হতো আর রাতের বেলায় কি হতো? ঠান্ডা হয়ে যেত। একসঙ্গেই কি পেতি দুটো জিনিস দেখতে পেতিস। বায়ো ইথানলের প্রধান উৎস কি হবে? না তো ইক্ষু মানে আখ বা শর্করা জাতীয় পদার্থ সন্ধান প্রক্রিয়ার ফলে বায়ো ইথানল তৈরি হয়। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? ওকে, গ্যাসের আয়তন ভি বনাম সেলসিয়াস স্কেলে তাপমাত্রা লেখচিত্র অঙ্কন করো। তাহলে ভি ভার্সেস স্মল টি লেখচিত্র যদি আঁকতে হয় তাহলে এটা, তাহলে ভি ভার্সেস স্মল টি এইরকম হয় নাকি? এটা ভি আর এটা স্মল টি, আর এটা কোন অক্ষকে ছেদ করে? -273°C। মনে পড়ছে নিশ্চয়? তাহলে এটা হচ্ছে ভি ভার্সেস স্মল টি লেখচিত্র, এটা হচ্ছে চার্লসের সূত্র। এবারে এইখানে একটা কথা লিখতে হয়, কি বলতো, যে পি সমান ধ্রুবক, এটা লিখে দিলে ভালো হয়। পি সমান ধ্রুবক, চাপ ধ্রুবক, এটা লেখাটা একটু ভালো। ওকে, নেক্সট, বয়েল এবং চার্লসের সূত্রে সাধারণ ধ্রুবক কোনটি হবে? না তো স্যার ভর। ভর হচ্ছে সাধারণ ধ্রুবক চার্লস ও বয়েলের সূত্রে। ওকে, তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সম্পর্ক লেখো। জানো নিশ্চয়ই প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান কি হবে? আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের প্রসারণ গুণাঙ্ক। কি হবে? আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের প্রসারণ গুণাঙ্ক। তাই প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান কি হবে? আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস কি হবে? পাত্রের প্রসারণ গুণাঙ্ক। তাপ পরিবাহিতাঙ্কের একক এক্ষুনি বললাম নাকি? ওয়াট মিটার টু দি পাওয়ার -1 কে টু দি পাওয়ার -1 WM-1 K-1 এক্ষুনি আলোচনা করে দিলাম। পরিপূরক বর্ণ বলতে কি বোঝো? যে কোনো দুটি বর্ণ যুক্ত হয়ে যদি আমাদের সাদা বর্ণ পাওয়া যায় তখন একটি বর্ণকে অপরটির পরিপূরক বলা হয়। ঠিক আছে, একটা বর্ণকে অপরটার পরিপূরক বর্ণ বলা হয়। আসবে না সচরাচর, আসে না পরীক্ষা, আমি আজ পর্যন্ত মাধ্যমিকে দেখিনি কখনো আসতে এরকম কোয়েশ্চেন। ক্লিয়ার আছে? 200 ভোল্ট 100 ওয়াট রেটিং যুক্ত বাতির মধ্য দিয়ে সর্বোচ্চ প্রবাহ মাত্রা কত হবে? তাহলে স্যার পি সমান কত হয়? ফর্মুলা পি সমান তো হয় VI। তাহলে আই মানে কত হবে? আই মানে হচ্ছে P/V। তাহলে পি কত দিয়েছে তোমাকে? তাহলে পি দিয়েছে তোমাকে 100 আর ভি কত দিয়েছে? 200। তাহলে কত হবে? হাফ অ্যাম্পিয়ার মানে কত? 0.5 অ্যাম্প। তাহলে 0.5 অ্যাম্পিয়ার এটা তোমার অ্যান্সার হবে। পি ইকুয়াল টু VI থেকে এখান থেকে বার করে দিলাম আমি। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে এই অ্যান্সারটা 0.5 অ্যাম্পিয়ার। ক্লিয়ার হয়েছে? থাইরয়েড রোগের চিকিৎসায় কোন রেডিও আইসোটোপ ব্যবহৃত হয়? বলো কি হবে? আয়োডিন নাকি? তেজস্ক্রিয় আয়োডিন। তাহলে তেজস্ক্রিয় আয়োডিন আমরা ইউজ করবো ক্ষেত্রে থাইরয়েড রোগের চিকিৎসায় তেজস্ক্রিয় আয়োডিন। ক্লিয়ার হয়েছে? ওকে, তেজস্ক্রিয়তা পরমাণু নিউক্লিয়াস জনিত ঘটনা, অবভিয়াসলি সত্য, নিউক্লিয় জনিত ঘটনা। দেখবে আমার নোটসে এটা লেখা আছে, তেজস্ক্রিয়তার একটি সম্পূর্ণ নিউক্লিয় জনিত ঘটনা, তার প্রমাণ হিসেবে দেখবে আমার নোটসে ইজিলি এটা দেওয়া আছে। ক্লিয়ার? পরে হয়তো কোশ্চেনটা কখনো পাবো। পেজে কোনো ডাউট আছে? পেজে কোনো ডাউট আছে কারোর? বলবে আমাকে। নেক্সট, বাম স্তম্ভ ডান স্তম্ভ। দেখো সোডিয়াম Na, তাহলে সোডিয়াম কি হবে স্যার? ক্ষার ধাতু হবে অবভিয়াসলি। আর তামা কি হবে? তামা হচ্ছে পিতল। নিয়ন হচ্ছে 18 নম্বর শ্রেণী আর লোহা হচ্ছে ম্যাগনেটাইট। তাহলে 2143। ক্লিয়ার? ওকে, এ এবং বি মৌল দুটির পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে 12 ও 17। পরমাণুটির দ্বারা গঠিত যৌগের সংকেত লেখো। তাহলে দেখো এ, যদি দেখো এ মৌলটা, তাহলে এ মৌলটা যদি দেখো তাহলে এ হচ্ছে কত? 12। 12 ভাঙলে কত হবে স্যার? 2 8 2। আর বি কত? না তো স্যার বি হচ্ছে 17। তাহলে কত হবে স্যার? 2, 8, 7। বুঝতেই পারছো একটা সর্বশেষ কক্ষে 2টি ইলেকট্রন আছে আর একটি সর্বশেষ কক্ষে 7টি ইলেকট্রন আছে। তাহলে এরা কখনোই জোড়বদ্ধ অবস্থায় আসবে না, এদের মধ্যে কি হবে? ইলেকট্রন আদান প্রদান হবে নাকি? কেন? আমরা বলেছিলাম ইলেকট্রনের আদান প্রদান তখনই হবে যদি তাদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য অনেক বেশি হয়। এখানে দেখতে পাচ্ছ একটা 2 8 2 মানে 2 নম্বর শ্রেণীতে অবস্থিত, আর একটা দেখতে পাচ্ছ 17 নম্বর শ্রেণী বা 7 নম্বর শ্রেণীতে অবস্থিত। যেহেতু একটা পর্যায় সারণীর বাঁ দিকে একটা ডান দিকে আছে, তাদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য অনেক বেশি হবে, সেই কারণে আমরা এখানে দেখবো এদের মধ্যে একটা তড়িৎযোজী বন্ধন সৃষ্টি হবে। তাহলে যদি বন্ধন সৃষ্টি হয় তাহলে পরে অবভিয়াসলি এ দুটো ইলেকট্রন দেবে আর বি কি করবে? একটা ইলেকট্রন নিতে পারবে। তাহলে এখানে বি এর প্রয়োজন কটা আছে? দুটো নাকি? তাহলে আমরা এভাবেও ভাবতে পারি, যেহেতু যৌগের সংকেত চেয়েছে তাহলে এ এর যোজ্যতা কত স্যার? এ এর যোজ্যতা তো 2। আর বি এর যোজ্যতা কত স্যার? বি এর যোজ্যতা তো 1। কিন্তু যৌগ গঠনের সময় কি হয়? ক্রিস ক্রস। মনে পড়ছে? এর যোজ্যতা এই জায়গায় যাবে, এর যোজ্যতা এই জায়গায় যাবে। তাহলে এ এর ঘাড়ে কত যাবে? 1 আর বি এর ঘাড়ে কত যাবে? 2। তাই AB2 হবে তাদের
যোজ্যতা। ক্লিয়ার হয়েছে? বুঝতে পারলাম? তাহলে AB2 হবে তাদের যোজ্যতা। এভাবে আমরা কিন্তু যোজ্যতাকে নিয়ন্ত্রণ করতে পারবো, সরি সংকেতটাকে নিয়ন্ত্রণ করতে পারবো বা নির্ণয় করতে পারবো। ক্লিয়ার হয়েছে? ওকে, নেক্সট। একটি মৃদু এবং একটি তীব্র তড়িৎ বিশ্লেষণের নাম লেখো। একটা মৃদু তড়িৎ বিশ্লেষণ হচ্ছে এসিটিক অ্যাসিড, আর তীব্র তড়িৎ বিশ্লেষণ অবভিয়াসলি HCl লিখে দাও বা H2SO4, দুটোই হবে। ক্লিয়ার হয়েছে? তড়িৎ বিশ্লেষণে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। তারপর তড়িৎ বিশ্লেষণে কি রে, কটা কোশ্চেন তড়িৎ বিশ্লেষণ থেকে? তড়িৎ বিশ্লেষণে কোন তড়িৎ দ্বারে জারণ ঘটে? না তো অবভিয়াসলি স্যার এটা হবে অ্যানোডে জারণ ঘটে, আর বিজারণ ঘটে ক্যাথোডে। তাহলে ক্যাথোডে বিজারণ ঘটে, অ্যানোডে কি ঘটে? জারণ ঘটে। ক্লিয়ার হয়েছে? নেক্সট। অ্যামোনিয়ার সংস্পর্শে নেসলার, এই কবার একই কোশ্চেন, দুটো সেটে পরপর কমন পেয়ে গেলাম। এটা হচ্ছে কি বাদামি বর্ণ বা তামাটে বাদামি বর্ণ লিখতে পারো। ওলিয়ামের রাসায়নিক সংকেত নাম কি হবে? পাইরোসালফিউরিক অ্যাসিড। এর রাসায়নিক নাম হচ্ছে পাইরোসালফিউরিক অ্যাসিড। পাইরোসালফিউরিক অ্যাসিড। ক্লিয়ার হয়েছে? এর রাসায়নিক নাম পাইরোসালফিউরিক অ্যাসিড। প্লিজ যারা করণে করে নাও কিন্তু, পাইরোসালফিউরিক অ্যাসিড। ওকে। স্পর্শ পদ্ধতিতে H2SO4 প্রস্তুতিতে কোন অনুঘটক ব্যবহার করা হয়? ভ্যানাডিয়াম পেন্টক্সাইড বা V2O5। তুমি অ্যাসবেস্ট চূর্ণও নিতে পারো, বাট ভ্যানাডিয়াম পেন্টক্সাইড বেটার কাজ করবে, সেজন্য ভ্যানাডিয়াম পেন্টক্সাইডটা আমরা এখানে চয়েস করবো। ওকে, চলো 2017টা দেখছি এবার। বিক্রিয়াটি সম্পূর্ণ করো। বলছে CH3COOH প্লাস NaOH। তো দেখতে পাচ্ছ এটা অ্যাসিড আর এটা ক্ষার। অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া কি হয়? লবণ জল। তাহলে এখানে কি তৈরি হবে স্যার? CH3COONA, সোডিয়াম অ্যাসিটেট বা সোডিয়াম ইথানয়েড। সোডিয়াম অ্যাসিটেট বা সোডিয়াম ইথানয়েড। সাইন ই করেছিস? ক্লিয়ার হয়েছে? নেক্সট। ইউপ্যাক নাম সোজা, তাহলে এটার নাম কি হবে? তাহলে দেখতেই পাচ্ছ তোমরা, এটার মাথায় সবসময় কি যাবে? 1। এটা কত হবে? 2। এটা কত হবে? 3। তাহলে 2 এ কি যুক্ত আছে? মিথাইল। তাই কি হবে স্যার? 2 মিথাইল নাকি রে? 2 মিথাইল আর 1 2 3 প্রোপান্যাল নাকি? 2 মিথাইল প্রোপান্যাল। ঠিক আছে, তাহলে এর নাম হচ্ছে 2 মিথাইল প্রোপান্যাল। ক্লিয়ার হলো সবার? 2 মিথাইল প্রোপান্যাল। আচ্ছা, ক্লোরোফর্মের গঠন সংকেত মনে পড়ছে? CHCl3। তাহলে CHCl3 এটা হচ্ছে তার গঠন সংকেত। CHCl3 এটা হচ্ছে তার গঠন সংকেত। তাহলে MCQ শর্ট কোশ্চেন মডেল সেট 2 এর কমপ্লিট হলো। ক্লিয়ার হয়েছে? আমি বলেছিলাম যে প্রত্যেকটা পেজকে কমপ্লিট সলিউশন করাবো। কমপ্লিট সলিউশন চলছে, তো যেগুলো অঙ্ক আছে সব করাচ্ছি অঙ্কগুলো। কিছু কিছু কোশ্চেন বাদ দিয়ে দিচ্ছি যেগুলো একদম কমন কোশ্চেন আছে, যে না আমরা এগুলো পারবো। ঠিক আছে, তা সত্ত্বেও যদি মনে হয় যে না পারবো না, আমাকে বলিও। ফোন বন্ধ হইলো? ঠিক আছে, আর যা হয়েছে হয়েছে, রেকর্ডিং তো আমার কি, আমি ধরে না খাটতে যাবো। যতটুকু কেটে গেছে কেটে গেছে, দেখিয়ে যদি অফ হয়ে যায় আমাকে জানাস। চল। আচ্ছা, সূর্যের শক্তির মূল উৎস কি হবে? নিউক্লিয় সংযোজন নাকি? সূর্যের শক্তির মূল উৎস কি হচ্ছে? নিউক্লিয় সংযোজন। সৌরশক্তি দুটি ব্যবহার কি হবে? না তো শরীর গরম করতে লাগে শীতকালে, রান্না করতে কাজে লাগে, সোলার প্যানেলে ইউজ হয়, বিভিন্ন জায়গায় ইউজ হয়, সেগুলো তোমরা লিখে দিতে পারো। ক্লিয়ার? নেক্সট অঙ্কটা দেখবো 3.2। বলছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসকে উত্তপ্ত করলে তার চাপ ও আয়তন উভয়ই দ্বিগুণ হয়ে যায়। 819 ডিগ্রি সেলসিয়াস অ্যান্সার নাকি? না কত কত আসছে? হ্যাঁ 927। তাহলে আমি ভুল করলাম? তাই তো হওয়া উচিত, তো মুখস্থ অঙ্ক তো। ও 0 ডিগ্রি ছিল। ও তাহলে কোনো একটা গ্যাসের প্রাথমিক উষ্ণতা দিয়ে রেখেছে নাকি? তাহলে T1 কত দিয়েছে তোমাকে? T1 দিয়ে রেখেছে 27 ডিগ্রি সেলসিয়াস। তাহলে T1 দিয়েছে 27 কিন্তু রাখবো না, কি করে দেবো? 300 কেলভিন। ঠিক আছে, আর প্রাথমিক চাপকে আমি P ধরবো, প্রাথমিক আয়তনকেও V ধরবো। কেন? প্রশ্ন বলেছে চাপকে আমি দ্বিগুণ করছি, তাহলে P2 কত লিখবো? 2P। আর V2 কত লিখবো? 2V। কিন্তু কোশ্চেন জানতে চাইছে T2 সমান কোশ্চেন মার্ক। এটাই কি কোশ্চেন দিয়েছিল? দেখো তো একবার, যে কোনো একটা গ্যাসকে তুমি 27 ডিগ্রি সেলসিয়াসে রেখেছো, তার চাপ ও আয়তনকে দ্বিগুণ করছো, মানে আমি ধরে নিচ্ছি প্রাথমিক চাপ P আর প্রাথমিক আয়তন V, তাহলে অন্তিম চাপ 2P, অন্তিম আয়তন কত হবে? 2V, কারণ তুমি দ্বিগুণ করছো, তাহলে T2 কত হবে? তাহলে চোখে দেখতে পাচ্ছ ফর্মুলা P1V1/T1 সমান P2V2/T2। তাহলে P1V1/T1 সমান কত হবে? P2V2/T2।
T2 এটা হয়ে গেল। এবার P1 এর জায়গায় P, V1 এর জায়গায় V, T1 এর জায়গায় T, T1 এর জায়গায় T কত বেটা 300, আর P2 কত 2P, V2 কত 2V, আর T2 তোমাকে বার করতে হবে। চলো সুন্দর কাটতে পারো, কাটো, P আর V কেটে দিলাম, আর 2 আর 2 4, 3 4 1200, তাহলে T2 মানে কত হইলো স্যার? T2 মানে হইলো 1200, কিন্তু অ্যান্সার হলো 1200 কেলভিন। নো অ্যান্সার কেলভিনে বার করব না। কি হবে তাহলে অ্যান্সার? তাহলে স্মল টি বার করতে হবে নাকি? স্মল টি সমান স্যার 1200 মাইনাস 273 কত হবে? 927 ডিগ্রি সেলসিয়াস। দ্যাটস ইওর অ্যান্সার। ওকে, বুঝতে পারলাম? ক্লিয়ার হলো কোশ্চেনটা? সকলে বোঝাতে পেরেছি কোশ্চেনটা? সোজা অঙ্ক ছিল, না পারলে কালা কুত্তা কাটবে। সোজা কোশ্চেন। কেউ বলে ফেলিস না আমি? চল, মাত্রিক বিশ্লেষণের সাহায্যে মোলার গ্যাস ধ্রুবকের আর এর একক নির্ণয় করো। ভেরি গুড, সুন্দর কোশ্চেন, ভালো করে দেখো। কোশ্চেনটা বুঝতে পেরেছো? বলছে মাত্রিক বিশ্লেষণ মানে তুমি মাত্রা বার করো, মাত্রা বার করার পর তার একক বার করো। ক্লিয়ার? চলো দেখি, খুব সুন্দর কোশ্চেন, কোশ্চেনটা একটু দেখবে। তো বেসিক্যালি এটা কত দাগ হবে রে? 3 এ 2 নাকি 3? যাও পরপর করাচ্ছি, যারা দেখছো দেখে নিও। চলো, তাহলে আমরা জানি ফর্মুলা পিভি সমান কত রে? পিভি সমান কত জানিস? এনআরটি। আর তোকে বার করতে হবে কার ইউনিট, একক আর এর। তাহলে আর সমান কত লিখবি? আর সমান কত লিখবি? পিভি বাই এনটি। আর সমান কত লিখবি? পিভি বাই এনটি। এবার আমি এর মাত্রা বার করব। তাহলে আর এর মাত্রা যদি বার করি, তাহলে মাত্রা কত হবে? পি এর মাত্রা, চাপ, চাপের মাত্রা কত হয়? চাপের মাত্রা কেউ বলো? ml টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। ক্লিয়ার? আর ভি মানে কি? আয়তন। আয়তনের মাত্রা কত হয়? এল কিউব। মোলের মাত্রা এন, আর উষ্ণতার মাত্রা কি লিখি আমরা? থিটা। দেখো এল -1 এল কিউব গুণ করলে কত হবে? এল স্কোয়ার। তাহলে কত হয়ে গেল? এম এল স্কোয়ার টি -2, এটাকে রেখে দিলাম। এন টু দি পাওয়ার -1 মানে মোল টু দি পাওয়ার -1, আর থিটা উপরে গেল, তাহলে কত হবে? থিটা টু দি পাওয়ার -1। ক্লিয়ার? এবার এম এল স্কোয়ার টি -2 এটা মানে কি রে? কার্য। হ্যাঁ না বল? কার্যের মাত্রা। তাহলে এটা অ্যাকচুয়ালি কার্য, কার্যের মাত্রা, কার্যের মাত্রা, তাহলে এটা মানে কার্য। তাহলে কার্যের একক কি হয়? সিজিএস একক আর্গ, আর এস একক কি হয়? জুল। তাহলে বেসিক্যালি এটা কি হবে? জুল। তাই বেসিক্যালি আর এর একক হবে জুল। আর এন টু দি পাওয়ার -1, এন মানে কি রে? মোল, তাই মোল টু দি পাওয়ার -1। আর থিটা -1 মানে কি? উষ্ণতা। উষ্ণতার এসে একক কি হয়? কেলভিন, তাই কেলভিন টু দি পাওয়ার -1। তাহলে এটা হচ্ছে তার একক। বুঝতে পারলাম? তাহলে এইভাবে আমাকে বার করতে হবে কোশ্চেনটা। ক্লিয়ার হয়েছে? এইভাবে আমাকে কোশ্চেনটা বার করতে হবে। আমি কি ক্লিয়ার করতে পেরেছি সবাইকে? বুঝতে পারলাম? ক্লিয়ার হলো? ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছি? ইজ ইট ওকে? ক্লিয়ার? ওকে, নেক্সট। নেক্সট, জলের মধ্যে আলোর গতিবেগ 2.25 হলে পরে প্রতিসরাঙ্ক কত? তাহলে আমরা জানি কি মিউ সমান কত হয়? সি বাই ভি। তাহলে প্রতিসরাঙ্ক বার করতে গেলে সি 3 × 10⁸, আর ভি মানে কি? ওই মাধ্যমে আলোর বেগ। আস্তে, ভি মানে কি? ওই মাধ্যমে আলোর বেগ। এখন ওই মাধ্যম মানে যে মাধ্যমে প্রতিসরাঙ্ক বার করবি, তুই কার বার করবি? কাঁচ, জলের প্রতিসরাঙ্ক। তাহলে জলে বেগ কত? 2.25, তাই 3/2.25 × 10⁸। তাই 10⁸ কেটে গেল। তাহলে মিউ এর ভ্যালু কত দাঁড়ালো? মিউ মানে দাঁড়ালো 3/2.25 মানে 300/225। হ্যাঁ, ক্যালকুলেট করেছিস? 4/3 আসছে তো। তাহলে 4/3, দ্যাট ইজ 1.33। এটা হচ্ছে মিউ এর ইউনিট। ক্লিয়ার? বুঝতে পারলাম? ক্লিয়ার হয়েছে সবার? আস্তে। নেক্সট, আলোর প্রতিসরণ সূত্র। কি ব্যাপারে পারুলটা কি পাগল হয়ে গেছে নাকি? এই কোশ্চেন বারবার দিচ্ছে কেন? এক্ষুনি করালাম নাকি? অ্যাম্পায়ার, ও অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্রটি লেখো। তাহলে নিশ্চয়ই জানো যে কোনো কাল্পনিক সাঁতারু যদি কোনো পরিবাহী তারের উপর চুম্বক শলাকার মুখ দিকে বা রেখে এমন ভাবে সাঁতার কাটে যে যেই দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে সেই দিকে তার সাঁতার কাটার অভিমুখ হয়, তাহলে তার বাঁ হাত যেদিকে থাকবে চুম্বকের উত্তর মেরু সেই দিকে বিক্ষিপ্ত হবে। ক্লিয়ার? ওকে,
লুইস ডটের সাহায্যে অ্যামোনিয়ার গঠন পারবে নিশ্চয়, আর বলছি না, নিশ্চয়ই অ্যামোনিয়ার গঠন পারবে। আচ্ছা, চিনি জলে দ্রাব্য কিন্তু এর জলীয়তম তড়িৎ পরিবহন করে না কেন? চিনি জলে দ্রবীভূত হয়, কিন্তু চিনি কখনো ভেঙে গিয়ে দুটো আয়ন উৎপন্ন করে না, ক্যাটায়ন আর অ্যানায়ন। অর্থাৎ চিনি সমযোজী যৌগ, যেহেতু চিনি একটি সমযোজী যৌগ, এটা আয়নিত হয় না। আয়নিত যদি না হয় তাহলে তড়িৎ পরিবহনও করতে পারবে না, কারণ তড়িৎ পরিবহন করার জন্য দায়ী কে? আয়ন। আয়ন ছাড়া তড়িৎ পরিবহন সম্ভব নয়। সেই কারণে আমরা বলবো কি চিনি জলে দ্রাব্য হলেও এর জলীয় দ্রবণ কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে না। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? ওকে, নেক্সট। উদাহরণ সহ সমযোজী ও তড়িৎযোজী যৌগের দ্রাব্যতা তুলনা করো। তাই দেখো, সমযোজী যৌগগুলো দ্রবীভূত হয় কোথায়? জৈব দ্রাবকে। আর যদি দেখো তড়িৎযোজী যৌগগুলি দ্রবীভূত হয় কোথায়? না তো আয়নীয় বা পোলার দ্রাবকে। উদাহরণ দিচ্ছি, যেমন ধরো আমি যদি উদাহরণ নিই যে, হ্যাঁ বলো, যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণ। সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত হবে কোথায়? পোলার দ্রাবক। পোলার দ্রাবক মানে জল, জল একটি পোলার দ্রাবক। সেই পোলার দ্রাবকে গিয়ে তোমার সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত হবে। কিন্তু সোডিয়াম ক্লোরাইড যদি আমি বেনজিনে দ্রবীভূত করতে চাই, হবে না, বা কেরোসিনে দ্রবীভূত করলে হবে না। যেমন ন্যাপথলিন কেরোসিনে তোমরা দেখবে, থার্মোকল দেখবে পেট্রোলে খুব সহজে দ্রবীভূত হয়ে যায়, কারণ কি দুটোই জৈব পদার্থ, সমযোজী। কিন্তু যদি থার্মোকলকে জলে ফেলে দাও, ও সুন্দর ভাসবে, কোনো বিক্রিয়াই করবে না। সো এর থেকে আমরা দ্রাব্যতার পার্থক্যটা এক্ষেত্রে বুঝতে পারি। ক্লিয়ার হয়েছে? অংশ বুঝতে পেরেছো? নেক্সট, মেলিনের বিক্রিয়ার সাহায্যে কোন যৌগকে শনাক্ত করা যায় বলো? মেলিনের বিক্রিয়াটা হচ্ছে সোডিয়াম নাইট্রোপ্রুসাইডের সাথে H2S এর যে বিক্রিয়া। তাহলে সোডিয়াম নাইট্রোপ্রুসাইডের সাথে H2S এর বিক্রিয়ায় যে তোমার বেগুনি বর্ণের বা গাঢ় বেগুনি বর্ণের পদার্থ তৈরি হয়, সেই বিক্রিয়াটাকেই বোঝানো গেছে। তাহলে এখান থেকে যে যৌগকে আমরা শনাক্ত করতে পারবো সেটা হচ্ছে H2S। এবার এখানে বর্ণের কি পরিবর্তন হয়? বেগুনি বর্ণ পাওয়া যায় সেই পদার্থটা থেকে। ক্লিয়ার? আচ্ছা, অ্যালুমিনিয়াম ফয়েলে মোড়া চাটনি খাওয়া উচিত নয়, কারণ অ্যালুমিনিয়াম ফয়েল এবং চাটনিতে থাকা জৈব অ্যাসিড পরস্পর বিক্রিয়া করে নেয় এবং বিক্রিয়ার ফলে অ্যালুমিনিয়াম লবণ তৈরি হয়। এই অ্যালুমিনিয়াম লবণ আমাদের যদি পেটের পাকস্থলীতে যায়, তাহলে সেক্ষেত্রে প্রবলেম হতে পারে, বিভিন্ন রকমের রোগ হতে পারে। সেই জন্য অ্যালুমিনিয়াম ফয়েলে মোড়া চাটনি খাওয়া উচিত নয়। আসতে নেক্সট, লোহাতে মরিচা কিভাবে পড়ে? তাহলে মরিচা রাসায়নিক বিক্রিয়াগুলো লিখতে হবে, রাসায়নিক বিক্রিয়া সহ ব্যাখ্যা করো। অবভিয়াসলি যখনই লোহায় মরচে কিভাবে পড়ে বলবে, তার 4টে রাসায়নিক বিক্রিয়া আছে, সেই 4টে রাসায়নিক বিক্রিয়া তোমাকে লিখতে হবে। পলিথিনের মনোমারের নাম কি হবে? ইথিলিন। পলিথিনের মনোমারের নাম হচ্ছে ইথিলিন বা ইথিন। এর গঠন সংকেত কি হবে? না তো CH2 ডাবল বন্ড CH2। এর গঠন সংকেত কি হবে? CH2 ডাবল বন্ড CH2। এর মনোমারটির একটি ব্যবহার লেখো। ইথিলিনের একটি ব্যবহার কি হবে? গাছের ফল পাকাতে, গ্যাসীয় হরমোন রূপে এটা কাজ করে, তাই গাছের ফল পাকাতে এটা আমরা ইউজ করতে পারি। ক্লিয়ার হয়েছে? তাহলে হচ্ছে তার ব্যবহার। রেকটিফাইড স্পিরিট আগের দিন ক্লাসে বুঝিয়েছিলাম, 95.6% ইথাইল অ্যালকোহল আর 4.4% জলের যে মিক্সচার, তাকে আমরা বলবো কি? রেকটিফাইড স্পিরিট। একে কিভাবে ডিনেচার্ড স্পিরিটে রূপান্তরিত করা হয়, এক্স্যাক্টলি এই জিনিসটাই বুঝিয়েছিলাম, যে রেকটিফাইড স্পিরিটের সাথে সামান্য পরিমাণ মিথানল, ন্যাপথা, পিরিডিন এই সমস্ত পদার্থ মিশিয়ে রেকটিফাইড স্পিরিটকে কি করা হয়? মেথিলেটেড স্পিরিট বা ডিনেচার্ড স্পিরিটে রূপান্তরিত করা হয়। ক্লিয়ার হচ্ছে? নেক্সট, ওকে, গ্যাসের গতীয় তত্ত্বের মূল স্বীকার্যগুলি লেখো। তাহলে গ্যাসের অণুগুলো কি হবে? বিন্দু ভরযুক্ত। এদের কোনো মানে কি বলবো, বিন্দু ভরযুক্ত, এদের কোনো আয়তন নিজস্ব থাকবে না। এদের বেগ 0 থেকে অসীম পর্যন্ত যে কোনো মানের হতে পারে। এরা সর্বদা স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হয় এবং পাত্রের দেওয়ালে গিয়ে ধাক্কা মারে। এই রকম ভাবে চাপের সৃষ্টি হয়। এই ব্যাখ্যাগুলোই আমার এখানে লাগবে। দেখবে আমার নোটসে দেওয়া আছে, অনেকের বইয়েই আছে গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্যগুলি। এবার 10 গ্রাম হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে কত গ্রাম অবিশুদ্ধ জিঙ্ক প্রয়োজন? অবিশুদ্ধ জিঙ্কে 88% জিঙ্ক বর্তমানে, এটা পরে দেখছি। তাহলে প্রথমে বলছে যে 10 গ্রাম হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে, তাহলে হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে গেলে জিঙ্কের সাথে আমাদের একটা বিক্রিয়া দরকার, Zn প্লাস H2SO4। এটা হবে ZnSO4 প্লাস কি হবে? H2। তাহলে বেসিক্যালি আমরা যদি দেখি H2 কত হচ্ছে এখানে? 2 গ্রাম। আর আমার জিঙ্ক কত? আমাকে কি কোশ্চেনে বলে দিয়েছে জিঙ্ক 65.5। তাহলে 65.5, তাহলে লজিক্যালি 2 গ্রাম
2 গ্রাম হাইড্রোজেন পেতে হলে Zn দরকার 65.5 গ্রাম, তাই তো? দেখো 2 গ্রাম জিঙ্ক হাইড্রোজেন পেতে হলে জিঙ্ক দরকার কত? 65.5 গ্রাম। তাহলে একে কত চাইছো তুমি? কত গ্রাম? 10 গ্রাম। তাহলে 2 5, তাহলে 5 গুণ করলে কত হবে? 327.5 গ্রাম নাকি? তাহলে 327.5 গ্রাম, এত গ্রাম জিঙ্ক দরকার। এই জিঙ্কটা কিন্তু বিশুদ্ধ জিঙ্ক, কিন্তু কোশ্চেন কি চাইছে তোমাকে? কোশ্চেনটা একটু দেখতে হবে। বলছে কত গ্রাম অবিশুদ্ধ জিঙ্ক প্রয়োজন, আর অবিশুদ্ধ জিঙ্ক মানে 88%। তার মানে আমরা এইভাবে ভাবতে পারি যে 88 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক থাকে 100 গ্রাম অবিশুদ্ধ জিঙ্কে। হ্যাঁ না বলো? 88% বিশুদ্ধ জিঙ্ক মানে কি? এই তোদের কি সংসারের গল্প তোরে? 88% বিশুদ্ধ জিঙ্ক মানে কি? মানে হচ্ছে যে 100 গ্রাম অবিশুদ্ধ জিঙ্ক নিলে সেখান থেকে 88 গ্রাম তুমি কি জিঙ্ক পাবা? বিশুদ্ধ জিঙ্ক। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে 88 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক, 88 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক পাওয়া যায় 100 গ্রাম অশুদ্ধ জিঙ্ক থেকে, তাই না? এবার কোশ্চেন হচ্ছে একে কত আর এইটাতে কত? তাহলে একে কত আর 327.5 কত? তাহলে কত হবে? এটার অ্যান্সার কত হবে? 100 × 327.5 বাই 88। কত এসছে? কেউ করেছিস? 100 গুণিত 372.15 নাকি? তাহলে 372.15 গ্রাম, এটাই তোমার অ্যান্সার হবে। 372.15 গ্রাম, এটাই হবে তোমার অ্যান্সার। ক্লিয়ার? ওকে, দেখে নাও, লিখে নাও। যাদের হয়নি করে নাও, হয়েছে? এবার কি ঠান্ডা হচ্ছে? এসি এতক্ষণ এসি ঠান্ডা হচ্ছিল না আমার? হ্যাঁ, বেশি তো হবে। 327, 372 তো 88, 100 না, অবিশুদ্ধ তো বেশি হবে। চলো নেক্সট গেলাম। আচ্ছা, এটা হলো। আচ্ছা, তারপর বলছে আইনস্টাইনের কি হয়েছে তোদের? কেন এত বকছিস? আইনস্টাইনের ভর ও শক্তির তুল্য সমীকরণটা কি হবে? ই সমান কি হয়? mc²। কোন পদার্থের 1 গ্রাম শক্তিতে রূপান্তরিত হলে উৎপন্ন শক্তির পরিমাণ কত হবে? তাহলে 1 গ্রাম শক্তিতে রূপান্তরিত করতে চাইছো, তাহলে 1 গ্রাম যদি শক্তিতে রূপান্তরিত করতে চাও, তাহলে ফর্মুলা হচ্ছে ই সমান mc²। তাহলে 1 গ্রাম মানে কত? এম এর জায়গায় 1 বসাবা। আর সি হবে কত স্যার? আলোর বেগ 3 × 10⁻10 এর স্কোয়ার। এবার এককটা কি হবে? যেহেতু এটা গ্রাম আর এটা সিজিএস নিয়েছো, শক্তিটাও সিজিএস এককে বেরোবে। কি বলতো? আর্গ। তাই এটা হবে কি আমাদের? আর্গ। মনে থাকবে, শক্তিটাও কিসে বেরোবে? আর্গে বেরোবে। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে না? বুঝতে পারিসনি বলবি। তাহলে 3 × 10⁻10 এর স্কোয়ার করেছি। ক্লিয়ার? আর্গ। তাহলে এবার দেখ, তাহলে কত হলো? 9 × 10⁻20 আর্গ। দ্যাট ইজ ইউর অ্যান্সার। এটা হচ্ছে শক্তি। ক্লিয়ার হয়েছে? বুঝতে পারলাম? নেক্সট, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলতে কি বোঝো? সংজ্ঞা পারবে নিশ্চয়। চার্লসের সূত্রের সাহায্যে এর মান নির্ণয় করো। দেখো, চার্লসের সূত্রের সাহায্যে তুমি জানো v = v01 + t/273, আর গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক থেকে পাও v সমান v01 + γt। দুটোকে তুলনা করো। এটা নিচেরটা পাচ্ছ গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের ফর্মুলা থেকে। এটা পাওয়া যাচ্ছে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের ফর্মুলা থেকে। আর এটা পাচ্ছ কোথা থেকে? চার্লস থেকে। দুটোকে তুলনা করলে দেখো তুমি পাওয়া যাচ্ছে গামার ভ্যালু কত? 1/273 ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1। এটা হবে তোমার অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? এটা হবে তোমার অ্যান্সার। নেক্সট, দ্বিধাতব পাত কি? নিশ্চয় প্রত্যেকে জানো।
দ্বিতীয়তম পাত কি? এর একটি ব্যবহার লেখো। কি হবে? থার্মোস্ট্যাট বা অগ্নিসংকেত যন্ত্র তুমি ইউজ করতে পারো। আচ্ছা, তড়িৎরোধ এবং তাপীয় রোধের দুটি পার্থক্য লেখো। তড়িৎরোধ আর তাপীয় রোধের পার্থক্য কি? তড়িৎরোধ তড়িৎকে বাধা প্রাপ্ত করে বা বাধা দেয়, তাপীয় রোধ তাপ পরিবহনে বাধা দেয়। তড়িৎ রোধের ফর্মুলা আর সমান কি হয়? ভি বাই আই। আর এখানে লিখতে পারো তাপীয় রোধের ফর্মুলা কি হবে? আর ইকুয়াল টু ডি বাই কে। তড়িৎ রোধের একক কি হয়? ওহম। তাপীয় রোধের একক কি হয়? ডাব্লিউ কে মাইনাস ওয়ান বা ডাব্লিউ মাইনাস ওয়ান কে, যা ইচ্ছা দুটোর মধ্যে একটা লিখতে পারো। তাহলে এগুলো পার্থক্য তাদের লিখতে পারবে। আর সম্ভবত পরেরটা আবার দিয়েছে ডেল্টা ইকুয়াল টু আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ, পাগল হয়ে গেছে বোধহয়। আবার দিয়েছে আর ইকুয়াল টু টু এফ। বাহ, কোশ্চেন খুঁজে পাচ্ছে না। আচ্ছা, উত্তল এবং অবতল দর্পণে একটি করে ব্যবহার লেখো। উত্তল দর্পণে ব্যবহার কি হচ্ছে? স্ট্রিট ল্যাম্পে হতে পারে, স্ট্রিট ল্যাম্পে। আর অবতল দর্পণে ব্যবহার কি? শেভিং মিরর বা দাড়ি কাটার মিরর হিসেবে ইউজ করতে পারে। আলোর বিচ্ছুরণের কারণ কি? এটা 1 মার্কসের কোশ্চেন তোমাদের আসবে না, এটা ম্যাক্সিমাম কোশ্চেনই আসবে তোমার 3 মার্কস বা 2 মার্কস। এবং এই কোশ্চেনটা তোমাদেরকে ইউজ করতে হবে স্নেলের সূত্র। তাই প্রত্যেকের বইয়ে বা আমার নোটসে আছে দেখবে, স্নেলের সূত্রের সাহায্যে আলোর বিচ্ছুরণের ব্যাখ্যা, ওই পার্টটা ভালো করে পড়বে। যদিও বা এটা 1 মার্কসের কোশ্চেন আছে, আমি বলবো যে তুমি পুরোটাই লেখো, ঠিক আছে? কারণ কি তোমার কাছে সময় থাকবে, চিন্তা করো না, এমন নয়। আর আলোর বিচ্ছুরণের কারণ যদি 1 লাইনে লিখতে চাও, হবে না। কিভাবে লিখবে তুমি 1 লাইনে 1 মার্কসের কোশ্চেনের জন্য? তাই এই কোশ্চেনটা একটু বড় কোশ্চেন। আই হোপ যে মাধ্যমিকের কোশ্চেন যিনি সেট করবেন তিনিও জানবেন যে এই কোশ্চেনটা 2 বা 3 মার্কসের হয়, তাই এই কোশ্চেনটাকে ওইভাবেই সেট করা হবে, এইভাবে আসবে না। তো স্নেলের সূত্রের সাহায্যে ব্যাখ্যাটা আই হোপ প্রত্যেকেই পারবো। নেক্সট, তারপর প্রদত্ত বর্তনী চিত্র থেকে নিম্নলিখিত বিষয়গুলি নির্ণয় করো। বর্তনীর তুল্যরোধ, আগে বর্তনীর তুল্যরোধ বার করব। চলো, তো বর্তনীর তুল্যরোধ বার করতে গেলে দেখো, প্রথমত এই দুটো কিসে আছে? সমান্তরাল। তাহলে সমান্তরাল মানে কি? দুটো রোধের সমান্তরাল সময় মানে কত হবে স্যার? 8 গুণিত 12 বাই কত হবে? 8 প্লাস 12 নাকি রে? তাহলে 8 12 কত হয়? 96, আর 8 আর 12 কত হয়? 20। তাহলে কত হবে? 4.8 নাকি? তাহলে এটা হলো 4.8 ওহম, এইটা মিলে, ঠিক তো? আর তার সাথে 7.2 ওহম কি সমবায় আছে? শ্রেণী সমবায়। তাহলে মোট তুল্য রোধ কত হবে স্যার? 4.8 প্লাস কত হবে? 7.2, তার মানে কত ওহম? 12 ওহম। বলো, ঠিক আছে? 12 ওহম সবার তুল্য রোধ এসছে, 12 ওহম এসছে, 12 ওহম। এবার বর্তনীর মোট প্রবাহ মাত্রা, তাহলে মোট প্রবাহ মাত্রা মানে কি হয়? আই। আই সমান কি হয়? ভি বাই আর। আই সমান কত হয়? ভি বাই আর। এবার ভি কত দিয়েছে তোমাকে? ভি কত দিয়েছে? 6 ভোল্ট, দেখতে পাচ্ছ 6 ভোল্ট। তাহলে 6 ভোল্ট বাই আর কত? 12, তাহলে কত হলো? 0.5 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে বর্তনীর প্রবাহ মাত্রা। বুঝতে পারলাম ব্যাপারটা? ফর্মুলা নিশ্চয়ই জানো, ভি ইকুয়াল টু কি হয়? আই আর। তাহলে আই সমান কত হবে? ভি বাই আর। আর R1 রোধটির প্রান্তীয় বিভব প্রভেদ, এই দুই প্রান্তের বিভব প্রভেদ। তাহলে বিভব প্রভেদের ফর্মুলা কি হয়? ভি সমান আই আর। ভি সমান কত হবে? আই আর। আই কত তুমি পেয়েছো? 0.5, আর আর কত? 7.2। তাহলে 0.5 ইন্টু 7.2 মানে কত হয়? 3.6। সেজন্য অ্যান্সার হবে 3.6 ভোল্ট। দ্যাট শুড বি ইওর অ্যান্সার। তাহলে এই হলো 3টে প্রশ্ন, সুন্দর কোশ্চেন, ভালো কোশ্চেন, মাধ্যমিকে আসার মতো কোশ্চেন। এই কোশ্চেনটা এইভাবেই সলভ করবো আমরা। 3.6 অ্যাম্প ক্লিয়ার হলো? 3.6 ভোল্ট বোঝাতে পারলাম সবাইকে? ক্লিয়ার হয়েছে সবার? বোঝাতে পারলাম? নেক্সট, এই অথবাটা আর কি করে দেওয়ার দরকার পড়বে আমার? তাহলে একবারে করে দিচ্ছি। বলছে কত টাকা খরচ হবে? একবারে করছি তাহলে। বলছে 4টি 40 ওয়াটের বাতি, তাহলে 4 গুণিত 40 বাই কত হবে? 1000। 4 ঘন্টা করে চলছে, চলো চালাও। প্লাস কি বলছে? 75 ওয়াটের 4টি সিলিং ফ্যান, তাহলে 4 ইন্টু 75 বাই 1000, গড়ে 5 ঘন্টা করে চালাচ্ছে, চালাও। এইটুকুই হিসাব, আর কিছু দেয়নি। মানে একটা ঘরে কত কি অবস্থা হতে পারে যে 4টা ফ্যান আর 4টা লাইট চলছে, ঠিক আছে? আর কিছু নাই ঘরে। তাহলে এটাই। এবার এর সাথে কত গুণ করবো স্যার? 10 টাকা। তাহলে বিল চলে এলো, হ্যাঁ না বল? আর কত দিনের স্যার? মাসিক খরচ 1 মাস। তাহলে 1 মাস মানে কত দিন স্যার? 30 দিন। চলো হিসাব চলে এলো। তাহলে হিসাব করো, 0 0 কেটে গেল। তাহলে 4 4 এ 16, 4 16 64, 64 বাই 100 মানে কত রে? 0.64 প্লাস, তাহলে 4 75 কত হয়? 300, 300 5 এ 1500, 1500 বাই 1000 মানে কত? 1.5। ক্লিয়ার? এবার এর সাথে কত গুণ স্যার? 30 10 এ 300। এটা কি ঠিক আছে? দেখো তো একবার।
তারপরে এটা যদি যোগ করা হয় তাহলে 2.14 নাকি রে ইন্টু 300, এটা মানে কত? তাহলে 3 4 12, 2 হাত থেকে 1, 3 একে 3, 642 টাকা। দেখতো, হ্যাঁ, তাহলে 642 টাকা। দ্যাট শুড বি ইওর অ্যান্সার। দেখলে একবার ঠিক করলাম, 642 এসছে অ্যান্সার কারোর, ঠিক আছে? তাহলে দ্যাট শুড বি ইওর অ্যান্সার। ওকে, বৈদ্যুতিক মোটরের নীতিটি লেখো। তাহলে এটা পারবে নিশ্চয়। আর কি হয়েছে? আর বার্লোর চক্রের কার্যনীতি লেখো, নিশ্চয়ই পারবে। ক্লিয়ার? আচ্ছা, নিউক্লিয় বিভাজন এবং নিউক্লিয় সংযোজন বলতে কি বোঝো? সংজ্ঞা, সিম্পল ডেফিনিশন। সমীকরণ সহ একটি করে নিউক্লিয় বিভাজন এবং নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার উদাহরণ দাও। নিউক্লিয় বিভাজনের উদাহরণ কি হবে? নিশ্চয়ই জানো তোমরা যে স্যার 0N1 প্লাস 92 ইউরেনিয়াম 235 বিক্রিয়া করলে তৈরি হয় 56 বেরিয়াম 141 প্লাস 36 ক্রিপ্টন 92 প্লাস 3টে 0N1 প্লাস 200 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট। এটা হচ্ছে কি নিউক্লিয় বিভাজন নাকি? নিউক্লিয় বিভাজন। আর নিউক্লিয় সংযোজন কি হতে পারে তোমার? নিউক্লিয় সংযোজন মানে হচ্ছে 1H2 প্লাস কি হতে পারে? 1H2 তৈরি হয়ে যাচ্ছে কত? 2He3 হিলিয়াম, বুঝতে পারছো? কিন্তু হিলিয়াম 3 আইসোটোপ তৈরি হয়, 3 আইসোটোপ, 4 নয়। তার ফলে কি তৈরি হবে? আর একটা নিউট্রন তৈরি হবে 0N1, আর তার সাথে কি তৈরি হবে স্যার? 3.27 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট, এটা তৈরি হবে। ক্লিয়ার হয়েছে? বুঝতে পারলাম? তাহলে এই হচ্ছে গল্প। নেক্সট, ওইটা হলো। তারপর মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলতে কি বোঝো? নিশ্চয়ই পারবে। সরে যাও এদিকে। মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলতে কি বোঝো? নিশ্চয়ই পারবে। পর্যায় এবং শ্রেণী বরাবর কিভাবে পরিবর্তন হয়? বাম দিক থেকে ডান দিকে গেলে পর্যায় বরাবর তড়িৎ ঋণাত্মকতার মান কি হয়? বৃদ্ধি পায়। আর উপর থেকে নিচে নামলে কি হয়? হ্রাস পায়। মেন্ডেলিফের পর্যায় সূত্রের দুটি ত্রুটি লেখো। 1 নম্বর, হাইড্রোজেনের অবস্থান ঠিক মতো করতে পারেনি। 2 নম্বর কি ছিল? যে আইসোটোপ গুলোর ভর সংখ্যা আলাদা হলে পরেও তাদেরকে একই গ্রুপ বা একই জায়গায় রাখা হয়েছে, যেটা ভুল ছিল। 3 নম্বর, তাদের কিছু কিছু মৌল যাদের পারমাণবিক ভর সংখ্যা বেশি তাদেরকে কম পারমাণবিক ভর সংখ্যা বিশিষ্ট মৌলের আগে স্থান দিয়েছিল, যেমন পটাশিয়াম আর কি ছিল? আর্গন। মনে পড়ে নিশ্চয়? পটাশিয়ামের ভর সংখ্যা 39 পয়েন্ট কত ছিল? 1, আর আর্গন কত ছিল? 39.9। কিন্তু দেখা গেছে আর্গন 39.9 আগে চলে গেছে, পটাশিয়াম 39.1 পরে চলে গেছে। সো এই কারণে এটা ভুল হতে পারে, ঠিক আছে? আধুনিক পর্যায় সারণীতে এই ত্রুটিগুলির সংশোধন কিভাবে হয়েছে? না তো আধুনিক পর্যায় সারণীটা তৈরি হয়েছে নিলস বোরের তোমার ইলেকট্রনীয় তত্ত্বকে কাজে লাগিয়ে। সেই কারণে এখানে দীর্ঘ পর্যায় সারণীতে আমরা গুরুত্ব দিয়েছি ইলেকট্রন বিন্যাসকে। তার ফলে আমরা আলাদা আলাদা 4টে ব্লক পেয়েছি, SPDF, এবং এখানে আমরা গুরুত্ব দিয়েছি কি? প্রোটন সংখ্যাকে। সেই কারণে আইসোটোপের যে সমস্যা ছিল, প্রোটন সংখ্যার জন্য আইসোটোপের সমস্যাটা সমাধান হয়ে গেল। এবং দেখা গেল পটাশিয়াম এবং আর্গনের ক্ষেত্রে পটাশিয়ামের আর তোমার আণবিক ভর প্রোটন সংখ্যা হচ্ছে 19, আর আর্গনের কত হচ্ছে 18। তাহলে লজিক্যালি আর্গন আগে যাবে, পটাশিয়াম পরে যাবে। সো এইভাবে আমরা আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর ত্রুটিগুলো সংশোধন করা হয়েছে। আমার নোটসে দেখবে লেখা আছে পরপর আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর যেভাবে সংশোধন করা হয়েছে তার আগে লেখা আছে দেখবে ত্রুটিগুলোর প্রত্যেকটা সংশোধন করা আছে। আচ্ছা, সিলভার প্লেটিং প্রক্রিয়ায় তড়িৎ বিশ্লেষক কি লাগে? পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড। নিশ্চয়। ক্যাথোড হিসেবে কি নেবে? যার ওপর প্রলেপ দেব। আর অ্যানোড রূপে কি নেব স্যার? সিলভার দণ্ড বা রূপোর দণ্ড। তড়িৎ লেপনের একটি উদ্দেশ্য লেখো। কি উদ্দেশ্য হতে পারে? যে কোনো একটা ধাতুর মানে ধাতব মূল্য বৃদ্ধি করা বা তার ঔজ্জ্বল্য বৃদ্ধি করা। বজ্রপাতের ফলে কিভাবে না বায়ুর নাইট্রোজেন আবদ্ধ হয়? তাহলে বজ্রপাতের ফলে বাতাসে উপস্থিত নাইট্রোজেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড তৈরি করে। তাহলে N2 প্লাস O2 তৈরি করে নাইট্রিক অক্সাইড। এই নাইট্রিক অক্সাইড আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তৈরি করে নাইট্রোজেন ডাইঅক্সাইড। আমি ব্যালেন্স করছি না, কারণ তোমাদের নোটসে বা বইয়ে লেখা আছে, দেখবে। এবার এই নাইট্রোজেন ডাইঅক্সাইড কি করে? জলের সাথে বিক্রিয়া করে, দিয়ে জলের সাথে বিক্রিয়া করে তৈরি করে নাইট্রিক অ্যাসিড। এই নাইট্রিক অ্যাসিড মাটিতে পড়ে এবং বিভিন্ন লবণ বা ধাতুর সাথে বিক্রিয়া করে নাইট্রেট লবণ তৈরি করে। এই নাইট্রেট লবণটাই তখন মাটিতে কি হয়? জমা হয়। তাহলে এইভাবে বাতাসের নাইট্রোজেন মাটিতে আবদ্ধ হয়। সমগণীয় শ্রেণী কাকে বলে? না তো একই কার্যকরী মূলক কিন্তু কতগুলো মৌলের পরপর দুটি সদস্যের মধ্যে যদি বন্ড CH2 বন্ডের পার্থক্য থাকে বা আণবিক গুরুত্ব কত পার্থক্য থাকবে? 14।
এই রকম শ্রেণীকে আমরা কি বলি? সমগণীয় শ্রেণী। সমগণীয় শ্রেণীর কয়েকটি বৈশিষ্ট্য, এক্স্যাক্টলি এই কোশ্চেনটা আমি দিয়েছিলাম পরীক্ষা নিয়ে, যেটা আমি জৈব রসায়ন পরীক্ষা নিয়ে মনে করে দেয় এই কোশ্চেনটা দিয়েছিলাম। আচ্ছা, সমাবয়বতা বলতে কি বোঝো? এটাও দেখবে বইয়ে আছে, নোটসে আছে। C2H6O মনে পড়ছে এই কোশ্চেনটা? আণবিক সংকেত, আমি তোদের এটা দিইনি, C3H6O দিয়েছিলাম। তাহলে সংকেত দ্বারা দুটি জৈব যৌগের নাম ও গঠন সংকেত লেখো। তাহলে C2H6O থেকে তো স্যার একটা প্রথম খুঁজেই পাবো আমি, CH3 CH2 আর কি হবে স্যার? OH নাকি? আর একটা কি হবে? CH3O CH3। একটার নাম হচ্ছে ইথানল বা ইথাইল অ্যালকোহল, আর একটা নাম কি হবে? ডাইমিথাইল ইথার অথবা মিথক্সিমিথেন নাকি রে? এই দুটো পদার্থ এখান থেকে পাওয়া যাবে। কিন্তু C3H6O আমি পরীক্ষা বোধহয় সম্ভবত দিয়েছিলাম। ক্লিয়ার হলো? বুঝতে পারলাম? তাহলে পারুল টার্গেট মডেল সেট 1 আর 2টা আমরা আজকে কমপ্লিট করলাম।